আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকেরই পরীক্ষা শেষ, তাই তো? হ্যাঁ ভাই, কমপ্লিট। কেমন অনুভূতি হচ্ছে যে পরীক্ষা শেষ করলেন? কেমন ফিল হচ্ছে? শান্তি। শান্তি। টেনশন। টেনশন। আচ্ছা, কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার বা কি কি ভুল করেছেন এরকম কি মনে হচ্ছে? আমার আইসিটিটা খারাপ গেছে এক্সাম। আচ্ছা, প্রথম বর্ষে কি কি ভুল ছিল, এবার সেই ভুলগুলো শুধরে কি করা উচিত? ফার্স্ট থেকে ডেডিকেটেড হওয়া উচিত। এক্স্যাক্টলি, ফার্স্ট থেকে বা প্রথম থেকেই হচ্ছে যে পুরোদমে পড়াশোনা করা উচিত। ওকে, তো আমরা সেই কাজটাই করতেছি। আজকে পরীক্ষা শেষ, আজকে আমরা আলোচনায় বসেছি। আজকের ক্লাসটা মেনলি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী যারা, তাদের জন্য। যারা হচ্ছে যে আপনারা পরীক্ষা শেষ করলেন, দ্বিতীয় বর্ষে পদার্পণ করে ফেলেছেন আনঅফিসিয়ালি, তাদের জন্য। আবার যারা ফার্স্ট ইয়ার আছেন, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছেন এবং চাকরি প্রত্যাশী আছেন, তাদের জন্য। অর্থাৎ আজকের আলোচনা হবে একই সাথে আপনার একাডেমিক এবং ক্যারিয়ার দুই দিক থেকেই আমরা আলোচনা করব। দুই দিকই কাভার করবে আমাদের আজকের এই আলোচনা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা কিনা প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের একাডেমিক ক্ষেত্রে সাপোর্ট দিবে। প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত, কারণ এখান থেকে আমাদের অনেক অনেক রেফারেন্স নিয়ে আসার লাগে। লাইক হচ্ছে যে এখানকার যে পিরিয়ডগুলো আছে, এগুলোর ফিচার্সগুলো, ঠিক আছে, কোন সময় কোন রাইটার লিখছে, হচ্ছে যে ওই সময়ের ইতিহাস কি ছিল, নানান রকম ব্যাপারগুলো চলে আসে, আমাদের রেফারেন্স হিসেবে দেখাতে হয়। তো আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করব। একই সাথে আজকের আলোচনা যদি আমরা শেষ করতে পারি, তাহলে ক্যারিয়ার ক্ষেত্রেও আমরা 2 থেকে 3 নম্বরের বেশি নম্বর আজকের ক্লাসটা থেকে শুধু কমন পাবো। অর্থাৎ ওভারঅল যদি চিন্তা করি, তাহলে আজকের আলোচনা শেষ করতে পারলে আমাদের মোটামুটি 8 থেকে 10 নম্বর কাভার হবে একাডেমিক প্লাস ক্যারিয়ার, দুইটাকে কম্বাইন করে যদি আমরা চিন্তা করি। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এবং একদম প্রথম যে টপিক, প্রথম যে চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা মেইনলি আজকে আলোচনা করব, ওল্ড ইংলিশ পিরিয়ড। যদিও ইতিপূর্বে এই টপিকটা নিয়ে একবার আলোচনা হয়েছিল, বাট প্রচুর নেটওয়ার্ক ইস্যুর কারণে সেই হচ্ছে যে আলোচনাটা পরবর্তীতে যারা দেখেছেন, রেকর্ড যারা দেখেছেন, তারা হচ্ছে তাদের একটু সাফারি করতে হয়েছে আর কি। তো আজকে আমরা আলোচনা করব এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই ব্যাপারটা নিয়ে খুব গোছানোভাবে। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দেখেন, ইংরেজি সাহিত্যের ইতিহাস। তো আমাদের ইতিহাসে যাওয়ার পূর্বে আমরা একটু সাহিত্য ব্যাপারটা বুঝে নিতে চাই। যদি সাহিত্যই না বুঝি, দেখেন, আমরা সাহিত্যের স্টুডেন্ট, আমরা কিন্তু ইংরেজি গ্রামারের শিক্ষার্থী না, আমরা সাহিত্যের শিক্ষার্থী। কারণ এখানে যা কিছু পড়ি সবই তো সাহিত্য, কবিতা পড়ি, নোবেল পড়ি, ড্রামা পড়ি, সবই সাহিত্য। বাট সাহিত্য ব্যাপারটা কি, এটা আমাদের কাছে, অনেকের কাছে ক্লিয়ার না। তো আমরা সাহিত্য ব্যাপারটা আজকে বোঝার চেষ্টা করব। তো সাহিত্য ব্যাপারটা বোঝার আগে আমরা একটু বলি, তো দেখি আপনাদের মধ্যে থেকে বলতে পারেন কিনা, যে আজকে সারাদিনে ফেসবুকে আপনারা কি কেউ কি কোনো রকম গল্প বা কোনো কিছু কি দেখেছেন? যে কোনো কিছু একটা গল্প বা একটা হচ্ছে যে কবিতা, এরকম কোনো কিছু দেখা হয়েছে? কোনো কিছু এরকম পড়েছেন? একটা কি রেকর্ড হচ্ছে? এরকম কেউ কোনো গল্প শুনেছেন বা কোনো কিছু পড়েছেন? কথা বলতে হবে। না ভাই, প্রতিদিনে ক্লাসটি কি রেকর্ড হইতেছে? জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা সাধারণত ফেসবুকে কোনো গল্প পড়ি, কারো একটা ক্যাপশন দেখি, কোনো একটা কবিতা টাইপের কোনো কিছু পড়ি বা একটা ভিডিও দেখি, এই কাজই তো করি। তো এই যে গল্পগুলো আপনারা দেখতেছেন, এইগুলো সবই কিন্তু হচ্ছে স্টোরি, ঠিক আছে? এগুলো স্টোরি। আমরা ফেসবুকে স্টোরি দেই না, মেসেঞ্জার থেকে, ফেসবুক থেকে একটা ছবি দিয়ে দিলাম, গান লাগাই দিলাম, দিই না? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে আমরা যা কিছু দেখছি, যত কিছু গল্প মানুষের কাছে শুনছি, বা যে গল্পগুলো ফেসবুকে বা কোনো বইয়ের মধ্যে পড়ছি, এই সবগুলো গল্পই কি আসলে সাহিত্য?
না, একদমই না। তাহলে সাহিত্য গুণগুলো এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের এই লিটারেচার ওয়ার্ডটা নিয়ে একটু বুঝতে লাগবে যে এটা আসলো কোথা থেকে। এই লিটারেচার ওয়ার্ডটা আসলো কোথা থেকে? লিটারেচার ওয়ার্ডটা মেইনলি ল্যাটিন ওয়ার্ড লিটারা থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ড লিটারা থেকে এই লিটারেচার ওয়ার্ডটা এসেছে। আর লিটারা এর মিনিং হচ্ছে লেটার অথবা রাইটিং, ঠিক আছে? অর্থাৎ শুরুর দিকে যে কোনো কিছু লেখাকেই, যে কোনো লেখা, এই সবগুলো লেখাকেই লিটারেচার হিসেবে কনসিডার করা হতো। বাট সময়ের সাথে সাথে মানুষের অভিরুচি বদলে যায়, সময়ের সাথে সাথে অনেক কিছু আপডেট হয়, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়। ঠিক একইভাবে ওই লিটারেচার বা লিটারা এই ওয়ার্ডটা যখন শুরু হয় বা যে ওয়ার্ডটার মেইন মিনিং এটা চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের সবকিছু আর সাহিত্য না। যেমন আমাদের শপিং লিস্ট, এই শপিং লিস্টকে আমরা কি সাহিত্য বলবো? একটা বাজার লিস্ট, এটা কি সাহিত্য বলা যাবে? না। একটা প্রেসক্রিপশন, এটা তো লেখা, প্রেসক্রিপশনকে আমরা সাহিত্য বলবো না। একটা বাসের টিকিট সাহিত্য বলবেন? না। না। একটা কোশ্চেন পেপার, ইজ ইট লিটারেচার? কোশ্চেন পেপার না। অর্থাৎ যে কোনো কিছু লেখা, যা কিছু আছে আসলে এগুলোকে আমরা সাহিত্য বলতে পারছি না, বা এখন এগুলোকে সাহিত্য হিসেবে কনসিডার করা হয় না। তাহলে সাহিত্য আসলে কি? সাহিত্য আসলে কি? যে লেখার মধ্যে, ভালো মতো বুঝেন, যে লেখার মধ্যে থাকবে ইমাজিনেশন, কল্পনা, যে লেখার মধ্যে থাকবে বিউটি বা বিউটিফিকেশন, যে লেখার মধ্যে থাকবে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, যে লেখার মধ্যে থাকবে ইমোশন, যে লেখার মধ্যে থাকবে আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ, যে লেখার মধ্যে থাকবে হিউম্যান এক্সপেরিয়েন্স, এই টাইপের লেখাগুলোকে আমরা বলবো সাহিত্য। উদাহরণ দ্বারা বোঝা যাক। যেমন ধরেন আমরা যদি বলি আই অ্যাম হাংরি, এটা কি কোনো সাহিত্যকর্ম হলো? কোনো লিটারেচার হইলো? বা এর মধ্যে কোনো সৌন্দর্য আছে? কোনো সৌন্দর্য নাই। এটা সিম্পল একটা কথা, সিম্পল একটা ওয়ার্ড ব্যবহার করেছে, জাস্ট একটা বাক্য, ঠিক আছে? আমার ক্ষুধা লাগছে, কোন একটা ভাবের আদান প্রদান হইলো, একটা তথ্য দিলাম, ঠিক আছে? বাট এই কথাটাকে যদি একটু বিউটিফিকেশন করি, একটু সাজায় গুছায় আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে কিন্তু এটা সাহিত্য হতেই পারে। যেমন এই কথাটাকে যদি আমরা একটু সাজায় বলি যে হাঙ্গার হ্যাজ বিকাম মাই সাইলেন্ট কম্পেনিয়ন। ওকে, হাঙ্গার হ্যাজ বিকাম মাই সাইলেন্ট কম্পেনিয়ন। তাহলে এইখানে দেখেন একই কথা, একই মিনিং, বাট এইটাকে একটু সুন্দর করে সাজায় গুছায় উপস্থাপন করা হলো, তখন এইটা কিন্তু একটা সাহিত্যের একটা অংশ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইমোশন পাচ্ছি, এখানে ইমাজিনেশন, এখানে বিউটি ব্যাপারটা আমরা পাচ্ছি এই দুইটার মধ্যে। তাহলে নিচেরটাই বেশি সুন্দর, তাহলে এটাকে আমরা লিটারেচার হিসাবে কনসিডার করতে পারি, তাই না? কথা বলেন। জি ভাইয়া। ওকে, তাহলে এখন বলেন ফেসবুকে যে আমরা স্টোরিগুলো দেখি বা যে স্ট্যাটাসগুলো দেখি, সবগুলোই কি তাহলে আমাদের সাহিত্যকর্ম নাকি নয়? এগুলোকে আমরা লিটারেচার বলবো নাকি বলবো না? ভেবে বলবেন। বলবো না। কেন কেন বলবো না? আপনি বলছেন যে ফেসবুকে সব লেখায় সাহিত্যকর্ম, এটাও কি বলছেন? না, কখন বললাম? আমি বলছি, আমি প্রশ্ন করছি আপনাদের কাছে যে সবই কি সাহিত্যকর্ম নাকি না, আপনারা বলবেন। সবই সাহিত্যকর্ম কিভাবে হয়? আচ্ছা, কোনগুলো হয়, কোনগুলোকে বলা যাবে? যেগুলো হচ্ছে আমরা কল্পনা দিয়ে লিখি, আমাদের আবেগ দিয়ে লিখি, এন্ড ইমাজিনেশন থেকে কল্পনা করে লেখা হয়, মানে রস থাকে বা একটা থাকে, এটাই হচ্ছে আপনার সাহিত্য। অর্থাৎ আমরা এখন যে ব্যাপারটা শিখলাম, এটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে সবগুলো ফেসবুক স্টোরি বা স্ট্যাটাস
বা গল্প, এগুলো সাহিত্যকর্ম নয়। যেগুলোর মধ্যে আমরা এই ব্যাপারগুলো পাবো, লাইক হচ্ছে ক্রিয়েটিভিটি, এখানে আমরা পাবো হিউম্যান এক্সপিরিয়েন্স, এখানে থাকবো আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ। তো এই ব্যাপারগুলোর যে কম্বিনেশন থেকে সুন্দর একটা লেখা, যেটা আসলে ধরনটা একটু অসাধারণ, একটু বিউটিফিকেশন আছে, এইটাকে আমরা লিটারেচার বলবো। অন্যথায় আই এম হাংরি এরকম সোজা সাপটা কথাবার্তাগুলোকে আমরা লিটারেচার হিসেবে কনসিডার করব না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের লিটারেচার। লিটারেচার ব্যাপারটা কি বুঝেছি? আচ্ছা, তাহলে লিটারেচার, এই লিটারেচার ব্যাপারটা হলো, এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা চিন্তা করি, এখানে আমরা পাবো ক্রিয়েটিভিটি, এখানে পাবো আমরা ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা থাকবে, হাই ইমাজিনেশন এখানে থাকবে, থাকবে ইমোশন, থাকবে বিউটি, থাকবে ইউনিভার্সাল ট্রুথ, হিউম্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ। এগুলো হলো আমাদের সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ লিটারেচার টেলস ট্রুথ বিউটিফুলি, সাহিত্য সত্যি কথাগুলো খুব সুন্দর করে সাজায় গোছায় আমাদের সামনে উপস্থাপন করে। অর্থাৎ আমাদের আশেপাশে যা কিছু ঘটছে, সমাজের দৃষ্টিকটু একটা ব্যাপার বা কোনো কুসংস্কার, এই ব্যাপারগুলো ধরেন যে গালি দেওয়ার মতো একটা কাজ। হ্যাঁ, ধরেন যে সমাজে খুবই দুর্নীতি হচ্ছে, গালি দেওয়ার মতো একটা কাজ। এই দুর্নীতি হচ্ছে, এই ব্যাপারটাকে সোজাসাপটা দুর্নীতি হচ্ছে এইভাবে না বলে এটাকে ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে। যদি উপস্থাপন করা হয় এরকম ভাবে, তখন আমরা সেটাকে সাহিত্যকর্ম বা লিটারেচার বলবো। যেমন যেমন থার্ড ইয়ারে একটা ড্রামা আছে ভলপন। এখানে অ্যানিমালিস্টিক ক্যারেক্টারগুলো ব্যবহার করে ওই সমাজের মানুষজন যে এত বেশি লোভী, তাদের নৈতিক অধঃপতন ঘটে গেছে, এই ব্যাপারটাকে দেখানো হয়। অর্থাৎ চরিত্রগুলো যেন এক একটা অ্যানিমেল, ঠিক আছে, অ্যানিমালিস্টিক নেম ইউজ করা হয়েছে। যেমন আপনারা পঞ্চতন্ত্রের মন্ত্র দেখেন না, বা ওই যে হচ্ছে যে বিস্ট ফেবল যেগুলো আছে, ঈশপের গল্প, যে পশু পাখিগুলো মানুষের মতো কথা বলছে, তো এখানে মানুষগুলোই অ্যাক্টিং করছে বা অভিনয় করছে, বাট এদের সবার নামগুলো পশু পাখির নাম অনুযায়ী, এবং তাদের ব্যবহার বা আচরণগুলো যে ক্যারেক্টার হচ্ছে যে কারো হচ্ছে যে শেয়ালের নামে নাম, তো সে হচ্ছে যে শেয়ালের মতো ধূর্ত চালাক, এরকম বৈশিষ্ট্য এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ জিনিসটা সিম্পল, বাট এইটাকে বিভিন্নভাবে নিজের সৃজনশীলতা দ্বারা, একটা চমৎকারভাবে উদ্ভাবনী ক্ষমতা দ্বারা এটাকে প্রকাশ করা, এই ব্যাপারটাই হচ্ছে সাহিত্যের একটা চমৎকার ব্যাপার আর কি। ঠিক আছে, তো এভাবেই সাহিত্য হয়। তো আমরা দৈনন্দিন জীবনে যে ব্যাপারগুলো ঘটে, আমাদের আশেপাশে যে ব্যাপারগুলো ঘটে, এই ব্যাপারগুলো আমরা আমাদের লিটারেচারের মধ্যে পড়বো। অর্থাৎ আমরা সবসময় মানুষের হিউম্যান এক্সপিরিয়েন্স বা মানুষের জীবন সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করব, যে কার জীবনে কোন ঘটনাগুলো ঘটছে, একটা মানুষ কেন বেশি লোভী হয়, একটা মানুষ কেন কেন হচ্ছে যে ভেঙে পড়ে, কেন হচ্ছে যে সে নতুন করে নিজেকে রিমোটিভেটেড করে, এই ব্যাপারগুলো, সমাজে ঘটে যাওয়া ব্যাপারগুলো, একটা মানুষ এত বেশি প্রেম করে কেন, বা মানুষ প্রেমে পড়ে কেন, আবার প্রেমে বিচ্ছেদ হইলে কষ্ট পায় কেন, এই সকল ব্যাপারগুলো আমরা সাহিত্যের মধ্যে পড়বো। তো সাহিত্যের মধ্যে যখন আমরা এই ব্যাপারগুলো শিখবো, তো অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার আমাদের সকলেরই চিন্তা ভাবনা অনেক গভীর পর্যন্ত হবে, আমাদের চিন্তা শক্তি বেড়ে যাবে। আবার ইংরেজি সাহিত্য আমরা যদি পড়ি, সাহিত্যগুলো যদি আমরা পড়ি, আমাদের ইংলিশে যে দক্ষতা, যে স্কিল, এটাও কিন্তু ডেভেলপ হবে। ঠিক আছে, তো সব দিক থেকেই আমরা অনেক বেশি এগিয়ে যাব যদি আমরা এটাকে ঠিকভাবে পড়তে পারি, শিখতে পারি। ঠিক আছে, যদি পড়েন, যদি শিখেন, তাহলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, এবার লিটারেচারকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি বা দেখতে পারি, যেমন হচ্ছে ড্রামা, পোয়েট্রি। ঠিক আছে, ড্রামাকে আবার অনেক ভাবে ভাগ করা যায়, কমেডি, ট্রাজেডি, সেটা ভিন্ন কথা, ওইদিকে আমরা যাব না। তো এই হচ্ছে লিটারেচার আমাদের। আমরা যদি আধুনিক কথা চিন্তা করি বর্তমান সময়ে, তাহলে আমাদের ফেসবুক স্টোরি বা স্ট্যাটাস বা ক্যাপশনগুলো সুন্দর যদি ক্রিয়েটিভ কোনো লেখা হয়, সেটাকে আমরা হচ্ছে যে লিটারেচার হিসেবে কনসিডার করতে পারি। দেন হচ্ছে ব্লগ, যেগুলো এখন হচ্ছে রিটার্ন ব্লগ, তো এই ব্লগগুলোকে আমরা লিটারেচার হিসেবে কনসিডার করতে পারি। ওয়েব নোভেল, এগুলোকে আমরা লিটারেচার হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লিটারেচার। এখন ধরেন আপনি বলতেছেন
আই মিস ইউ। এটা এটা কি সাহিত্যকর্ম কোনো হইলো, লিটারেচার হইলো? না। হইলো না। এখন আপনি আপনার প্রেমিকাকে খুব সুন্দর করে বলছেন, আপনি এটা দ্বারা মনোভাব প্রকাশ করতে পারেন, মিস ইউ, আই মিস ইউ, আর সে বুঝবে যে হ্যাঁ আমাকে মিস করতেছে। বাট আপনি যদি একটু সুন্দর করে লিখেন, যদি এভাবে লিখেন যে every evening carries your absence like a silent shadow। প্রত্যেকটা সন্ধ্যা যেন বয়ে নিয়ে আসে তোমার নীরব একটা ছায়া, মানে নীরব একটা ছায়া যেন আমি প্রত্যেকটা সন্ধ্যায় লক্ষ্য করি তোমার, যেন মনে হয় যে তুমি আমার সাথে সাথেই আছো, আমার সাথে সাথেই ঘুরছো, অর্থাৎ আমি তোমাকে অনুভব করছি, অর্থাৎ আমি তোমাকে মিস করতেছি। ঠিক আছে, এখন আপনার প্রিয় মানুষকে কোন কথাটা বললে বেশি খুশি হবে, বেশি সুন্দর দেখাবে, বেশি পছন্দ করবে? 2 নাম্বারটা। 2 নাম্বারটা। তাহলে এইটাই হইতেছে সাহিত্যের মজা, এই হলো লিটারেচার। ঠিক আছে, তাহলে সাহিত্য, এই যে সাহিত্য, যেমন আমাদের একজন ডাক্তার কি করে, মানুষের শরীর বোঝেন। একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, তিনি একটা ভবন তৈরি করেন। একজন বিজ্ঞানী, তিনি নতুন নতুন জিনিস উদ্ভাবন করেন বা আবিষ্কার করেন। কিন্তু একজন সাহিত্য পাঠক তিনি মানুষকে বোঝেন, মানুষের আনন্দ, মানুষের দুঃখ, মানুষের স্বপ্ন, ভয়, প্রেম, মানুষের আশা, মানুষের সংগ্রাম, এই ব্যাপারগুলো বোঝেন। অর্থাৎ লিটারেচার এটা নিছক কোনো ব্যাপার না, এই লিটারেচার মানুষের জীবনকে গভীরভাবে বোঝার একটা শক্তিশালী মাধ্যম। অর্থাৎ লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ, the voice of humanity and the bridge between imagination and reality। ওকে, তাহলে এই হলো আমাদের সাহিত্য ব্যাপারটা আমরা ক্লিয়ার, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু শুধু সাহিত্য না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, তো আমরা লিটারেচার টার্মটা বুঝে নিলাম, সাহিত্য ব্যাপারটা আসলে কি, এই সাহিত্যের ইতিহাস আমরা এখন জানবো। ঠিক আছে, জানার চেষ্টা করব যে এটা আসলে শুরুটা কোথা থেকে হইলো, কিভাবে হচ্ছে শুরু হয়ে কিভাবে পরিবর্তন হইতে হইতে কিভাবে এই পর্যায়ে আসলো। সবকিছুর তো একটা শুরু থাকে, তো এই সাহিত্যের শুরুটা আসলে কোন জায়গায়, এই ব্যাপারটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো যেহেতু আমরা বলছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তো ইংলিশ লিটারেচার যেহেতু, তো ইংরেজদের সম্পর্কে আমাদের জানতে হবে। আর এই ইংরেজ বা ইংলিশ বললেই আমাদের মাথায় চলে আসে ইংল্যান্ড। ঠিক আছে, তো ইংল্যান্ড সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ঠিকই, অলরেডি ফার্স্ট ইয়ার অনেকেরই শেষ হয়ে গেছে, এখানে অনেকেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতে পারেন, বাট পৃথিবীর ম্যাপের মধ্যে এটার অবস্থান আসলে কোন জায়গায়, আমাদের বাংলাদেশ থেকে এটা কোন দিকে, কয়টা দেশ পড়ে, এই ব্যাপারগুলো আমরা এখনো কিন্তু অনেকেই জানি না। তো চলেন, এতদিন অজানা থাকছে থাকুক, এখন বা আজকের পর থেকে যেন আর অজানা না থাকে এই ব্যাপারটা। আচ্ছা, এখানে আমরা ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছি, বাট এটা মনে হচ্ছে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন এই ম্যাপটা? না ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা নেই, এক সেকেন্ড। আমরা মিউট করে নিব, অনর্থক কথা বলবো না। আচ্ছা, বোঝার চেষ্টা করে, মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দেন। আমাদের বাসা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটাই হচ্ছে আমাদের বাসা। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে বসবাস করি। এই বাংলাদেশের পরে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, এ পাশে নেপাল, এই পাশে ভুটান, এ পাশে মায়ানমার, এবং এই পাশে হচ্ছে চীন আছে। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ার এই পাশে হলো আমাদের পাকিস্তানের পশ্চিমে আরো আফগানিস্তান, তার আরো পশ্চিমে হচ্ছে ইরান, হ্যাঁ, এ পাশে ওমান আছে,
আমাদের সৌদি আরব, কুয়েত, ইরাক, হ্যাঁ, এভাবে করে কিন্তু সামনের দিকে। আচ্ছা, আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আমাদের ইজিপ্ট, হ্যাঁ, সুদান, আর ওই পাশে হচ্ছে আমাদের গ্রিস। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ও, আদান দিচ্ছে, হ্যাঁ, 1 মিনিটের ব্রেক। আচ্ছা, আমরা আজানের জন্য 1 মিনিটের ব্রেক নিয়েছিলাম একটা। আসেন এবার বোঝেন। তো আমাদের এই পাশে হচ্ছে একদম বাংলাদেশ, বাংলাদেশের পরে এই পাশে ইন্ডিয়া। বাংলাদেশ দেখেন বোঝাই যায় না ম্যাপটা কত ছোট, তারপরে ইন্ডিয়া অনেক বড় একটা জায়গা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এক সেকেন্ড, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইরান, ইরাক, তারপরে পাশে হচ্ছে গ্রিস, হ্যাঁ, এটা মনে রাখেন, হচ্ছে গ্রিস। দেন আরো সামনের দিকে হচ্ছে ইটালি, পাশে হচ্ছে অস্ট্রিয়া, ফ্রান্স, স্পেন, পর্তুগাল। কয়েকদিন আগে খেলা হলো, অনেকে পর্তুগাল সাপোর্ট করেছিলেন, পর্তুগাল, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই পাশে হচ্ছে ফ্রান্স, এ পাশে হচ্ছে জার্মানি, দেন ডেনমার্ক এবং নরওয়ে, ঠিক আছে। ফ্রান্স, এ পাশে আমরা গ্রাজুয়ালি আসলাম। জার্মানি, ডেনমার্ক, ঠিক আছে। এই যে জায়গাটা আপনারা দেখছেন এখন, এই জায়গাটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা, যেটা নিয়ে আমরা আসলে 4 বছর বা 5 বছর পড়াশোনা করি, ঠিক আছে, ইংল্যান্ড নিয়ে। এইখানে হচ্ছে আমাদের ইংল্যান্ড, ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের ইংল্যান্ড। দেন ইংল্যান্ডের এই পাশে হচ্ছে আমাদের আয়ারল্যান্ড, ঠিক আছে, এই পাশে আয়ারল্যান্ড আছে, এই পাশে আছে আমাদের স্কটল্যান্ড, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এ পাশে আছে নর্থ সি, আর এই যে জায়গাটা দেখতেছেন লন্ডন, লন্ডন, এর পাশে হচ্ছে অক্সফোর্ড, এটা হচ্ছে আমাদের ইংল্যান্ড, এর পাশে ক্যামব্রিজ, ঠিক আছে। এই যে জায়গাটা আপনারা লক্ষ্য করতেছেন, এখানে হলো ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল অর্থাৎ সমুদ্র। এই সমুদ্রের মাঝে সব থেকে ন্যারো জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ইংলিশ চ্যানেল, ঠিক আছে। তো এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এই পাশের মানুষজন কিন্তু এই পাশে পৌঁছে যায়, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ইংল্যান্ডের অবস্থান। তাহলে ইংল্যান্ড আসলে কোন জায়গায় আজকের পরে থেকে মনে থাকবে তো না? কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ইংল্যান্ড বোঝা হয়ে গেছে। চলুন আমরা আবার আমাদের ম্যাপে চলে যাই, আমাদের মেইন আলোচনায় চলে যাই। ওকে, তো আমরা ম্যাপ দেখলাম। এই যে ছোট্ট জায়গাটায় পাশে নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, এর পাশে হচ্ছে ইতালি, দেন এইখানে হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম এন্ড হচ্ছে আমাদের আয়ারল্যান্ড। তো এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি। এই যে জায়গাটা দেখতেছেন এখানে, এই যে ম্যাপটা, এই জায়গাটা, এটা পুরোটা হচ্ছে ইংল্যান্ড। খুব ভালো মতো বুঝিয়েন, এটা হচ্ছে পুরোটা ইংল্যান্ড, ঠিক আছে। এই ইংল্যান্ডের সাথে লাগা আর একটা জায়গা, এটার নাম হচ্ছে ওয়েলস, এটার নাম হচ্ছে ওয়েলস। এর উপরে এই সাইডে এই জায়গাটা, এই দ্বীপগুলো সহ এটা হলো স্কটল্যান্ড, ঠিক আছে। আর এই পুরো জায়গাটা এটা হলো আয়ারল্যান্ড, বাট আয়ারল্যান্ডের এইটুকু, এই জায়গাটা এটা হলো উত্তর আয়ারল্যান্ড, এটা হলো উত্তর আয়ারল্যান্ড, আর এই পুরোটা এটা হচ্ছে আয়ারল্যান্ড। খুব ভালো মতো বুঝিয়েন, এগুলো খুবই দরকারি, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো, এর মধ্যে আমাদের উত্তর আয়ারল্যান্ড, এই উত্তর আয়ারল্যান্ডকে বাদ দিয়ে আমাদের ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং এই যে ওয়েলস আছে, এই তিনটাকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন। এই তিনটাকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন, ঠিক আছে। আর
এই পাশে এই যে উত্তর আয়ারল্যান্ড, এই উত্তর আয়ারল্যান্ড সহ এই পুরোটাকে বলা হচ্ছে যুক্তরাজ্য, বা আমরা যেটাকে ইউনাইটেড কিংডম বলি, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে হচ্ছে ইংল্যান্ড, এটা হলো ইংল্যান্ড, এটা হলো ওয়েলস, এটা হলো স্কটল্যান্ড, আর এটা হলো আমাদের নর্থ আয়ারল্যান্ড। ঠিক আছে, তাহলে এই সবগুলোকে একসাথে আমাদের বলা হচ্ছে যুক্তরাজ্য। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ইংল্যান্ড আর ইউনাইটেড কিংডম, এই ব্যাপারটা আশা করছি আর ঝামেলা হবে না। আবার যদি বলা হয় ইউএস, তখন ইউনাইটেড স্টেট। এটা আবার কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম। দেখেন, আমাদের এই যে ব্রিটিশ শাসন বলি না, আমাদের এই জায়গায় ব্রিটিশরা শাসন করে গিয়েছে, অর্থাৎ ইংল্যান্ড বা যুক্তরাজ্যের মানুষজন আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ থেকে শুরু করে এই সব জায়গাগুলো কিন্তু শাসন করে গিয়েছে তারা। তো শুধু বাংলাদেশই না, তারা পৃথিবীর প্রায় 25%, অর্থাৎ 25% জায়গা তারা শাসন করেছিলেন। ঠিক আছে, তো এই যে পাশে হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ, দেন হচ্ছে এই পাশে ইন্ডিয়া শাসন করছে, এরকম এরকম সব এই জায়গাগুলো মার্ক করা, এরকম জায়গাগুলোতে তারা শাসন করেছিল। ঠিক আছে, তো এক সময় তাদের আধিপত্য প্রচুর পরিমাণে ছিল। আচ্ছা, তো এই ইংল্যান্ড, ইংল্যান্ড সম্পর্কে আমরা কিছু অজানা ব্যাপার একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যে ইংল্যান্ড আসলে কিরকম বা এখানে কি কি হয়। ঠিক আছে, চলো একটু ছোট করে দেখে নিই। Twenty interesting facts about the United Kingdom. The United Kingdom is made up of 4 countries: England, Scotland, Wales, and Northern Ireland. আচ্ছা, তাহলে যুক্তরাজ্য যে ব্যাপারটা বললাম, ইউনাইটেড কিংডম, এই 4টা রাষ্ট্র মিলে কিন্তু আমাদের ইউনাইটেড কিংডম হয়েছে, রাজ্য মিলে। ওকে। The official name of the UK is the United Kingdom of Great Britain and Northern Ireland. আচ্ছা, তাহলে অফিশিয়াল নেমটা কি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম, এখানে হচ্ছে আমাদের অফিশিয়াল নেম, মনে রাখবেন। London is the capital city of England and the UK. বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। নেপালের রাজধানী? ভুটান। নেপালের রাজধানী, নেপালের রাজধানী ভুটানকে বলছে? আচ্ছা, ব্যাপার না, হয় হয়। তো ইংল্যান্ডের রাজধানী? লন্ডন। আচ্ছা, মনোযোগ দেন। The Queen of England is the official head of state of the UK, and she resides in Buckingham Palace in London. আচ্ছা, তাহলে ইংল্যান্ডের অফিশিয়াল সবথেকে সম্মানিত ব্যক্তি হলো কুইন। ঠিক আছে, আর বাংলাদেশে? শেখ হাসিনা। দূর, শেখ হাসিনা। শেখ হাসিনা, ঠিক আছে। অফিশিয়াল কথা বলে। প্রধানমন্ত্রী তিনি অফিশিয়াল ভাবে বেশি পাওয়ার রাখেন না, রাষ্ট্রপতি অফিশিয়ালি তিনি বেশি ক্ষমতাবান। ঠিক আছে, অফিশিয়ালি কাজে কর্মে ক্ষমতার দিকে সবকিছু প্রধানমন্ত্রী লিড করেন। বাংলাদেশ সংবিধানটা এভাবে সাজানো যে রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীরই শুনবে, বাট অনেক কিছুই আছে যেগুলো রাষ্ট্রপতির কথা মেনে প্রধানমন্ত্রীকে চলতে হবে। ঠিক আছে, রাষ্ট্রপতি চাইলে কিন্তু এখন দেশে যুদ্ধ লাগাই দিতে পারে, তিনি চাইলে অনেক কিছুই করতে পারে, পুরো লন্ডভন্ড করে ফেলতে পারে, তার এই ক্ষমতা আছে। বাট বাংলাদেশেটা হচ্ছে অনেকটা নিরর্থক আর কি, খাতা কলমে আছে বাট কাজের ক্ষেত্রে নাই, এই টাইপের। তো ইংল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে প্রধান হচ্ছে কুইন, বাংলাদেশের ক্ষেত্রে এটা মনে রাখবেন। ওকে। The UK has a constitutional monarchy system of government, where the monarch serves as a ceremonial figurehead while the Prime Minister leads the government. The UK is home to the world-famous Stonehenge, a prehistoric... আচ্ছা, আমাদের ইংল্যান্ডের হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো এই স্টোনহেঞ্জ। এখানে
এত বড় বড় পাথর আছে, এত বড় বড়, দেখেন এখানে একটু একটু হয়তো বা আন্দাজ করতে পারছেন বা বুঝতে পারছেন ছায়ার মতো। এই পাথরগুলো এত বড় বড় এবং এই যে এভাবে সাজানো, এই দুইটা এত বড় পাথরের উপরে এত সুন্দর করে আরো পাথর উঠাইছে। তো এরকম এরকম কিন্তু এই যে অনেকগুলো আছে, ঠিক আছে, কিছুটা ধ্বংসাবশেষ এখনো আছে। ধ্বংস হওয়ার পরেও এই এত বড় বড় পাথরগুলো এখানে কেন সাজানো হইলো, কেন এভাবে গোল করে বা চারিদিকে এভাবে করে এগুলো সাজানো হয়েছে, এটা একটা মিস্ট্রি, এটা একটা রহস্য। অনেক পর্যটক এই জায়গাটা দেখতে যায় এবং এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, যেমন পিরামিডের রহস্য এ পর্যন্ত উদ্ঘাটন করা যায় নাই, ঠিক একইভাবে এই স্টোনহেঞ্জ এই জায়গাটার রহস্য কিন্তু উন্মোচন করা সম্ভব হয় নাই। এটা একটা মিস্ট্রি যে তখনকার দিনে মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব হয়েছে, এত বড় বড় পাথরগুলো এভাবে করে সাজানো। এটা সহজ কোনো কথা নয় যে একটা পাথর মানুষের পক্ষে তোলা, অনেকগুলো মানুষের পক্ষে তোলাও কিন্তু টাফ, ঠিক আছে। তারা কোনো ক্রেন বা কোনো প্রযুক্তি ব্যবহার করেছে কিনা, তখন তাদের এরকম কোনো কিছু ছিল কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে যে রহস্য। ওকে, Historic monument consisting of standing stones in a circular formation. The national dish of England is fish and chips, which is traditional. আচ্ছা, ওরা বেশি বেশি মাছ খায়, ওরা বেশি বেশি কফি খায়, ঠিক আছে। আমরা বেশি বেশি কি খাই? ভাত আর ভাত আর কি আলু, আলু খাই, আলু। মাছের থেকেও আলু বেশি খাই ভাই আমরা। যে কোনো তরকারি হোক না কেন, আলু কিন্তু মাছ, সবজি হোক, ভাজি হোক, হ্যাঁ, সেটা যাই হোক, আলুটা কমন। আচ্ছা, Traditionally served with malt vinegar. The UK is the birthplace of the English language and has a rich literary tradition that includes authors such as William Shakespeare. তাহলে ইংরেজি ভাষাটা আমাদের এখান থেকেই শুরু হয়েছে এবং এখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়র, জেন অস্টিন, চার্লস ডিকেন্স এর মতো বিখ্যাত বিখ্যাত রাইটাররা জন্মেছেন। Jane Austen and Charles Dickens. The iconic red telephone box and black taxi cab are symbols of London and the UK. আচ্ছা, জায়গায় জায়গায় হলো যে লাল রঙের টেলিফোন বক্স, ওই জায়গায় গিয়ে কয়েন ঢুকাই দিয়ে টেলিফোন করে, আমরা সিনেমায় হয়তো দেখেছি অনেকেই। তো এইগুলো রাস্তায় জায়গায় জায়গায় দেখা যাবে এবং এই কালো রঙের এই যে ট্যাক্সিগুলো, ইন্ডিয়া যেমন হলুদ রঙের হয়, তো ওদের হচ্ছে ওই জায়গায় কালো কালো। তো এইগুলো দেখলে একটা মনে হয় যে ইংল্যান্ডে চলে এসেছে, ঠিক আছে, এরকম একটা কথা এই জায়গায় বলা হচ্ছে। The UK is the birthplace of many famous musicians, including the Beatles, Adele, Ed Sheeran, and Elton John. ওকে, The UK has a strong tradition of brewing and consuming tea, with the afternoon ওরা tea প্রচুর being চা a খায়, quintessential British ঠিক আছে? experience. তবে ওরা ওরা কিন্তু আমাদের চা খাইতে শিখাই গেছে ভাই, সেটাই বলতে চাচ্ছি। ওরা আমাদের যে চা খাইতে শেখাইছে এটা হলো রং চা, এবং সেই চাটা আসলে 2 থেকে 3 মিনিটের বেশি ফুটানো উচিত না। 2-3 মিনিটের মধ্যে যদি আপনি এটা ফুটান, দেন চায়ের মধ্যে যে ব্যাপারটা আসলে এটা আপনার জন্য এনার্জেটিক হবে, এটা কাজের হবে, উপকারী হবে। 3 মিনিটের বেশি এটা পুরাইলে এটার মধ্যে কিন্তু হাইজেনিক ব্যাপার আর থাকে না, এটা অনেকটা পয়জনিয়াস হয়ে যায়, ঠিক আছে। তো আমরা কি করি, ওই দোকানগুলোর মধ্যে দেখি যে ওই পাতিলের মধ্যে চা পাতি দিয়ে রাখছে, সারাদিন জ্বলতেছে, ওইটা মানুষ খাচ্ছে। এটা চা না, এটা একরকম বিষ খাচ্ছি আমরা, বিষ টাইপের। আবার চা খাইতে হয় ভাই রং চা, বাঙালি এটারে মডিফাই করছে, এটা দুধ চা বানাই ফেলছে, দুধ দিয়ে, চিনি দিয়ে, অর্থাৎ এটা যত বেশি ক্ষতি করা যায় সবগুলো একসাথে করে আমরা এটা খাই, অনেক মজা করেই খাই, তাই না? ভাইয়া বাঙালি গরম খায়, ওরা ঠান্ডা খায়, তফাৎটা এতটুকু। আচ্ছা, ওকে, আমরা বাঙালি। ওকে, The UK has the world's oldest continuously functioning parliament, dating back to 1200. ওদের হচ্ছে 1295 সালেই তারা পার্লামেন্ট সিস্টেমের দিকে ঝুঁকে যায়, ঠিক আছে। তখন থেকে এটা কিন্তু ফাংশন করছে, অর্থাৎ আজকে থেকে কত আগে, আমাদের তো এই কয়েকদিন আগে হইলো, ঠিক আছে, বাট তখন থেকে ওদের এটা ফাংশন করছে। 195. The Tower of London is a historic castle that has served as a royal palace, prison, and even a zoo over the centuries. The UK is home to some of the world's most prestigious universities, including Oxford and Cambridge. আচ্ছা, একটু আগে ম্যাপে দেখাইলাম লন্ডনের এই সাইডে দিকে ক্যামব্রিজ, এই পাশে হচ্ছে আমাদের অক্সফোর্ড। তো এই ইউনিভার্সিটিগুলো এক নজরে একটু দেখতে পাচ্ছেন হয়তো বা, এগুলো পৃথিবীর অনেক প্রাচীন এবং বিখ্যাত, এ পর্যন্ত বিখ্যাত ফেমাস ইউনিভার্সিটি। The UK is a member of the United Nations, the European Union, prior to Brexit, NATO, and the Commonwealth of Nations.
The Scottish Highlands are a beautiful, rugged region of Scotland that attracts hikers and outdoor enthusiasts from all over the world. আচ্ছা, যারা লাইভে দেখতেছেন তারা কি আজকে নেটওয়ার্ক ইস্যু পাচ্ছেন কোনো? হ্যাঁ, আপনাদের সাথে তো কথা বলা হয় নাই। না ভাইয়া একদম ঠিক আছে। লাইভে ঠিক আছে? লাইভে UK is home to the world-famous Wimbledon tennis tournament, which is the oldest tennis tournament in the world and is held annually in London. The British Museum in London is one of the world's largest and most comprehensive জাদুঘর বা মিউজিয়াম। দেখেন না কত বড় একটা ডাইনোসর টাইপের কোনো কিছু একটা কঙ্কাল তারা লাগায় রাখছে, অনেক বড়, হিউজ বিশাল একটা মিউজিয়াম তাদের। museums with a collection that spans over 2 million years of human history. The UK has a strong tradition of comedy, with famous comedians including Monty Python, Ricky Gervais, and Rowan Atkinson, aka Mr. Bean. The UK is famous for its rainy weather, but it also has a surprisingly warm and sunny summer season. আচ্ছা, তাহলে ওদের বেশিরভাগ ক্ষেত্রে রেইনি সিজন থাকে, এটা হচ্ছে তাদের খুবই পছন্দের, বাট গ্রীষ্ম সেই জায়গায় আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি ইংল্যান্ড সম্পর্কে বেসিক কিছু ধারণা। হ্যাঁ, যে ইংল্যান্ড আমাদের, তারপর হচ্ছে পাশে আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, দেন স্কটল্যান্ড, এবং তার এই পাশে হচ্ছে ফ্রান্স, দেন ইতালি, ও পাশে হচ্ছে জার্মানি, ডেনমার্ক। তো জায়গাগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট একটা ধারণা হওয়ার কথা যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গার সাহিত্য কর্মগুলো পড়ি। ঠিক আছে, পৃথিবীর কোন জায়গায়, সেই দেশটার আশেপাশে কোন দেশগুলো আছে, পাশে সমুদ্র আছে না কি আছে, তো ওভারঅল একটা ধারণা কিন্তু আমাদের হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা আসলে তাদের নিয়ে কথা বলছি, ইংল্যান্ডের মানুষজনের লেখা, ওই জায়গার কবিদের, সাহিত্যিকদের লেখা বইগুলো বা টেক্সটগুলো বা গল্পগুলো বা কবিতাগুলো, এগুলো কিন্তু আমরা পড়ি। ঠিক আছে, তো আমরা মেইনলি আমাদের আলোচনার বিষয় আবারও আমি আপনাদের মনে করে দিতে চাই, সেটা হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। লিটারেচার বুঝেছি, ইংলিশ বা ইংল্যান্ড সম্পর্কে একটু ধারণা পেয়েছি, দেন আমরা ইতিহাসে কিন্তু এখনো পৌঁছাতে পারি নাই। আমরা ইতিহাসে যাব। আমরা যে ভিডিওটা দেখছিলাম এটা কিন্তু প্রেজেন্ট মোমেন্টের, অর্থাৎ আমাদের বর্তমান সময়েরই একটা ভিডিও। এখন ইংল্যান্ড এরকম, বাট আমরা তো ইতিহাস পড়বো, তো আজকে থেকে অনেক পূর্বে আমাদের যেতে হবে। যাওয়ার পূর্বে আমাদের সাহিত্যের ইতিহাস, এই ব্যাপারটাকে বুঝতে গেলে আমাদের এই সাহিত্যের পুরো ইতিহাসটাকে বা সময়গুলোকে কয়েকটা ধাপে ভাগ করা হয়, কয়েকটা ফেজ বা স্টেজে ভাগ করা হয়। তো এই যে অনেকগুলো ধাপে ভাগ করা হয়, এটা আসলে কিভাবে ক্লাসিফাই করা হয়? যেমন বাংলা সাহিত্যের ইতিহাসকে ভাগ করা হয়েছে প্রাচীন যুগ, মধ্যযুগ, ঠিক আছে, আধুনিক যুগে ভাগ করা হয়েছে না? জি ভাইয়া। ঠিক একইভাবে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কিন্তু ক্লাসিফাই করা হয়। তো এটা করা হয় কিভাবে, সেই ব্যাপারটা একটু দেখেন। সামটাইমস অ্যাকর্ডিং টু দ্য নেম অফ আ কিং অর কুইন, অর্থাৎ কখনো কোনো রাজা বা রানীর নাম অনুসারে একটা বিশেষ সময়কে নামকরণ করা হয়। ধরে নেওয়া যাক একজন বিশেষ রাজা, যিনি খুবই গুরুত্বপূর্ণ ছিল একটা বিশেষ সময়ে, ওই সময় তার অনেক বেশি আধিপত্য ছিল, তিনি ওই সময়টাতে খুব ভালোভাবে রাজ করেছেন, বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন, বা তার একটা প্রভাব ছিল বিশেষ করে সাহিত্য কর্মের ক্ষেত্রে বা সাহিত্যের দিকে। তখন ওই সময়টাকে ওই রাজা বা রানীর নাম অনুসারে নামকরণ করা হতে পারে। আবার কোনো একটা সময়ে দেখা গেছে একজন কবি বা একজন লেখক বা একজন ড্রামাটিস্ট, ইনার খুব বেশি কর্তৃত্ব ছিল, তিনি খুব লিখেছেন, তিনি ওই সময়টাতে রাজ করেছেন একরকম বলতে পারি। তো সেই দিকে বিবেচনায় কখনো কোনো লেখকের নাম অনুসারে বিশেষ একটা লিটারেরি স্টেজ বা ফেজের নামকরণ করা হতে পারে। কখনো এটা বিশেষ কোনো জাতির নাম অনুযায়ী নামকরণ করা হতে পারে। ঠিক আছে, কোনো একটা জাতির নাম অনুযায়ী নামকরণ করা হতে পারে। আবার কখনো কোনো একটা সময়ের বিশেষ কোনো একটা স্পিরিট, তাদের একটা কার্য স্পৃহা বা বিশেষ কোনো একটা মতামত, এই বিষয়ের উপরে ভিত্তি করে নামকরণ করা হতে পারে। তাহলে মোটা থেকে 4টা ব্যাপার শিখলাম।
যে একটা এজের বা একটা ফেজের একটা সময়ের নামকরণ করা হতে পারে প্রথমত কিং অর কুইনের নাম অনুসারে, দ্বিতীয়ত কোনো রাইটারের নাম অনুসারে, তৃতীয়ত কোনো নেশন বা কোনো জাতি এর নাম অনুযায়ী, আবার ফাইনালি হচ্ছে কোনো একটা সময়ের বিশেষ সময়ের যে স্পিরিট, এই স্পিরিট নিয়ে নামকরণ করা হতে পারে। ঠিক আছে, তো এভাবে করে আমাদের ইংরেজি সাহিত্যের যে ইতিহাস, এই ইতিহাসের যে অনেকগুলো যুগ বা ফেজ বা স্টেজ, এই স্টেজগুলোর নামও কিন্তু নামকরণ করা হয়। তো আমরা এখানে বেশ কিছু হচ্ছে যে স্টেজ পাই, এইগুলো একদম আমাদের মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ, কণ্ঠস্থ করা লাগবে। জাস্ট এইটা থেকেই আপনি চাকরির পরীক্ষাতে 1 থেকে 2 নম্বরের বেশি কমন পাবেন। এই জায়গা থেকে একাডেমিক লাইফে আপনি অনেকবার অনেক প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন এই জায়গাটা থেকেই, শুধু মাত্র কয়েকটা লাইন, বাট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো আমাদের দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটার টাইম ডিউরেশন হচ্ছে 450 থেকে 1066 এডি। নট বিসি, এটা বিসি না, এটা হলো এডি। ঠিক আছে, অর্থাৎ বর্তমান আমাদের যে হচ্ছে যে জিসাস খ্রাইস্টের পরে যে সাল গণনা, তারপরেই কিন্তু 450 থেকে 1066 হলো আমাদের দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। একদম মুখস্থ করবেন, আমি একটু পরে আপনাদের ধরবো, মানে শেষ করার পরেই কিন্তু ধরবো, মনোযোগ দেন, মুখস্থ করে ফেলেন। আচ্ছা, দেন 2 নম্বর হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এটা টাইম ডিউরেশন হচ্ছে 1066 থেকে 1500। এই মিডল ইংলিশ পিরিয়ডটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়, সাব ক্লাস বলতে পারি, সাব স্টেজ বলতে পারি। এখানে প্রথমটা হচ্ছে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো নরমান পিরিয়ড, এর টাইম ডিউরেশন হচ্ছে 1066 থেকে 1340। দেন দ্য এজ অফ চসার, এজ অফ চসার। তৃতীয়ত হচ্ছে দ্য ডার্ক এজ অথবা ব্যারেন এজ, টাইম ডিউরেশন 1400 থেকে 1500 সাল। যেমন বাংলায় অন্ধকার যুগ আছে, ঠিক একইভাবে ইংরেজির ক্ষেত্রেও আমাদের ব্যারেন এজ বা ডার্ক এজ বা অন্ধকার যুগ আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা দেন আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একাডেমিক এবং চাকরি উভয় ক্ষেত্রেই, দ্য রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁস পিরিয়ড 1500 থেকে 1660। এটা আমরা বেশ কয়েকটা সাব ক্লাসে ভাগ করতে পারি। প্রিপারেশন ফর রেনেসাঁ বা আর্লি রেনেসাঁস বা টিউডর এজ, এটার টাইম ডিউরেশন হচ্ছে 1500 থেকে 1558, অর্থাৎ 58 বছর। এই রেনেসাঁসের প্রিপারেশনটা হইতে 58 বছর সময় লাগে। এরপর হচ্ছে এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ, কমনওয়েলথ এজ। আচ্ছা, এখন ক্রিটিক যারা আছেন, যারা পণ্ডিত বা স্কলার ব্যক্তি আছেন, এরা তো এই যুগের নামকরণ করেছেন, বাট অনেক বই আছে যে এক এক বইয়ে এক এক রকম নামকরণ আপনারা পাবেন, এটা কনফিউশন ক্রিয়েট হবে। কিছু কিছু জায়গায় দেখবেন যে 2-1 বছরের সালের একটা হেরফের আছে। কোনো বইয়ে দেখবেন যে এখানে বলা আছে 1660, কোনো বইয়ে বলা আছে কথার কথা এখানে বলা আছে 1650। তো এরকম একটা কনফিউশন ক্রিয়েট হবে আপনাদের, আপনারা এটা পাবেন। অনেক বই থেকে বইয়ে পার্থক্য তৈরি হয়। তো মেইনলি এটা হলো, আমি হচ্ছে আপনাদের এবিসি অফ ইংলিশ লিটারেচার, যে বইটা বাংলাদেশে খুবই হচ্ছে যে একটা বেসিক বই হিসেবে কনসিডার করা হয়, এবং চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকেই এটাকেই আমাদের হচ্ছে যে রুট লেভেল আমরা এটাই কনসিডার করতে পারি। তো এই কারণে বই থেকে সরাসরি রেফারেন্স ইউজ করেছি। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো কিছু স্কলার মনে করছে যে এই থেকে এই সময় এটাকে এইভাবে নামকরণ করা যেতে পারে, আবার কারো কাছে মনে হয়েছে যে না, এইখানে এই বিশেষ সময়টাতে ওই রাজা রানীর থেকে লেখকের ভূমিকা বা গুরুত্ব বেশি ছিল, এদের নাম অনুযায়ী নামকরণ করা যেতে পারে। তো এই জায়গাগুলোকে এই সবার হচ্ছে চিন্তা ভাবনা তো আপনি এক করতে পারবেন না। তো যে যার যার মতো করে পণ্ডিতরা কিন্তু নামকরণ করেছেন। তো এইটা গেল বেসিক, বাট এর পাশাপাশি আরো কিছু সাব ক্লাস আমরা পাই, যেমন 1575 থেকে 1650, এই সময়টা কিন্তু এটার মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় এজ অফ শেক্সপিয়ার। দেন দ্য পিউরিটান এজ, এটা 1620 থেকে 1660, অর্থাৎ শেষের দিকে, এইটা হচ্ছে আমাদের দ্য পিউরিটান এজ। দেন দ্য এজ অফ মিল্টন 1608 থেকে 1674। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে অন্যভাবে ক্লাসিফাই করতে পারি, অনেক বইয়ে কিন্তু এভাবে ক্লাসিফাই করা হয়েছে। তো আমাদের ওইটাও মনে রাখতে হবে। আচ্ছা, আমরা মেইন 3টা পেলাম, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য রেনেসাঁস পিরিয়ড। ঠিক আছে, এরপর আমরা একটু সামনের দিকে যাই। দ্য নিও ক্লাসিক্যাল
পিরিয়ড। এটাকে সাবক্লাস করতে গেলে আমরা পাবো রেস্টোরেশন এজ, দ্য অগাস্টান এজ, দ্য এজ অফ সেন্সিবিলিটি, ঠিক আছে। তারপর রোমান্টিক পিরিয়ড, এটার কোনো সাবক্লাস নাই। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা হলো দ্য প্রি রেফাইলটিস অ্যান্ড এস্থেটিসিজম অ্যান্ড ডিকাডেন্স, দুটাকে ভাগ করতে পারি। দেন হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ডের হচ্ছে মডার্ন পিরিয়ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এডওয়ার্ডিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড, এবং ফাইনালি দ্য পোস্ট মডার্ন পিরিয়ড 1939 টু প্রেজেন্ট, অর্থাৎ 1939 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, এটা হলো পোস্ট মডার্ন পিরিয়ড, ঠিক আছে। তাহলে ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ, এই যুগ বিভাগ হলো আমাদের এইটা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আর এটা একদম মুখস্থ ঠোঁটস্থ করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে 1 নম্বরটা, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন, নাকি আমি শুধু শুধু কথা বলতেছি, একা একাই বুঝতেছি? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝছি। আচ্ছা, তো ইংরেজদের বা ইংলিশ লিটারেচার বুঝতে গেলে আমাদের ইংরেজদের সম্পর্কে বুঝতে হবে, বা হচ্ছে ইংল্যান্ডের মানুষজন সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, বুঝতে হবে। কেউ যদি বাংলা সাহিত্য পড়ে, বাংলা সাহিত্য বুঝতে চায়, তাহলে তাকে অবশ্যই বাঙালিদের সম্পর্কে জানতে হবে, বা বাঙালিদের সম্পর্কে সাহিত্য পড়লে সে কিন্তু বুঝে যাবে যে এদের লাইফ স্টাইল কীরকম ছিল, এরা মানুষ হিসেবে কীরকম ছিল, তাদের একটা ধারণা কিন্তু হয়ে যাবে। যেমন কেউ যদি লাল সালু পড়ে, তাহলে বুঝতে পারবে যে এই অঞ্চলের মানুষজনের চিন্তা চেতনা কীরকম, ঠিক আছে, ওই সময় কিরকম ছিল, একটা ধারণা হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যখন ইংলিশ কোনো লিটারেচার বা সাহিত্যকর্ম পড়ি, আমরা ওই সময়ে যেন টাইম ট্রাভেল করি, বুঝি যে ওই সময়ে কবি বা লেখক এইভাবে চিন্তা করছিলেন, সমাজের অবস্থাটা এইরকম ছিল, আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো আমরা এভাবে করে এখন ইংল্যান্ডের মানুষজন সম্পর্কে বোঝার চেষ্টা করব। ওদের সম্পর্কে যদি আমরা বুঝে যাই, তাহলে আমাদের ইতিহাসটা বোঝা, সাহিত্যগুলো বোঝা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে ওই জায়গাটাতে যাওয়ার পূর্বে একটা বিষয় একটু আলোচনা করে নেই, সেটা হলো পিরিয়ড এন্ড এজ। আমরা দুইটা ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করেছি, আপনারা হয়তো খুব ভালোভাবে নজর করেন নাই, নজর দেন নাই যে পিরিয়ড কোন জায়গায় দেখতেছি বলা হয়েছে পিরিয়ড, কোন জায়গায় বলা হইতেছে এজ, হ্যাঁ, কোন জায়গায় বলা হইতেছে পিরিয়ড, কোন জায়গায় বলা হচ্ছে আবার এজ। এইটা মেইনলি হলো যে বিশেষ কোনো ব্যক্তির নাম অনুযায়ী যদি কোনো একটা বিশেষ সময়ের নামকরণ করা হয়, তখন সেটা হবে এজ, বুঝিয়ান। যদি বিশেষ কোনো ব্যক্তির নাম অনুযায়ী, এটা হতে পারে কোনো রাজা, হতে পারে কোনো রানী, হতে পারে কোনো কবি, এর নাম অনুযায়ী যদি নামকরণ করা হয়, তখন সেটা হবে এজ, অন্যথায় এটা হবে পিরিয়ড, ঠিক আছে। তো আমরা একটু মেলানোর চেষ্টা করি। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, ভাই এটা কি কোনো কারো নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে, কোনো না কারো নাম আছে এখানে? না, এটা পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড, কারো নাম নাই, এটা পিরিয়ড, ঠিক আছে। অ্যাংলো নরমান পিরিয়ড, কারো নাম নাই, পিরিয়ড। চসার একটা ব্যক্তির নাম, চসার একটা ব্যক্তির নাম, ঠিক আছে। তাহলে ব্যক্তির নাম হলে আমরা বলছি এজ হবে, এজ। দেন আসেন রেনেসাঁস মানে রিবার্থ, রিজেনারেশন, রিওয়েকনিং। তো এটা কারো নাম না, এটা কারো নাম না, এটা বিশেষ স্পিরিটের নাম, তাহলে এটা হলো পিরিয়ড। আচ্ছা, এলিজাবেথ, কুইন এলিজাবেথ একজন ব্যক্তি, এনার নাম অনুযায়ী যখন নামকরণ করা হলো, তখন এটা হয়ে গেল এজ, ঠিক আছে। জ্যাকোবিয়ান এজ, জ্যাকোবিয়ান এটা হচ্ছে জ্যাকোবাস একটা ব্যক্তির নাম। এই জ্যাকোবাস ল্যাটিন ওয়ার্ড থেকে জ্যাকোবিয়ান চলে এসেছে, তো ব্যক্তির নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে, সে কারণে এটা হচ্ছে এজ। দেন ক্যারোলাইন এজ, এটা হচ্ছে চার্লস নামে একজন ব্যক্তির নাম অনুযায়ী, তার নামটা থেকে হচ্ছে যে ক্যারোলাইন ওয়ার্ডটা এসেছে, আমরা এগুলো জানবো। তো এটা হচ্ছে একটা ব্যক্তির নাম অনুযায়ী, তো এটা হলো এজ। কমনওয়েলথ এটা কোনো ব্যক্তির নাম নয়, এই কারণে এটা হচ্ছে পিরিয়ড, ঠিক আছে। শেক্সপিয়ারিয়ান এজ, দেখেন শেক্সপিয়ার একটা ব্যক্তির নাম, এটা হলো এজ, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমাদের এভাবে করে সবগুলো মেলাতে পারবেন। রোমান্টিক পিরিয়ড কোনো নাম না, ভিক্টোরিয়ান পিরিয়ড এটা কারো নাম না, তো এভাবে করে এই ব্যাপারটা মেলানো যায়। এবার চলুন আমরা সরাসরি ইংল্যান্ডে চলে যাই। ইংল্যান্ডের ইতিহাসে যাইতে গেলে আমাদের শুরুটা হয় প্রাচীন প্রস্তর যুগে, অর্থাৎ আজকে থেকে প্রায় হচ্ছে যে এটা 10,000 BC, ঠিক আছে। অর্থাৎ আজকে যদি আমরা চিন্তা করি, শূন্য থেকে আমাদের এখন সাল হচ্ছে 2000
26, তাহলে এইদিকে 2000 বছর, এইদিকে হলো কত 10,000, তার টোটাল হলো 10,000, কথা বলেন কত? 22,000 ঠিক করে বলেন। 12,000 এটা হিসাব করতে তখন লাগে 10 আর 2 কত 12,026 বছর আগের কথা চিন্তা করছি। 12,000, কেন ইমাজিন। তখন ইংল্যান্ডে শুরু হয় প্রাচীন প্রস্তর যুগ, এরপরে 3,000 বছর অতিবাহিত হয়। 3,000 বছর অতিবাহিত হওয়ার পরে শুরু হয় নব্য প্রস্তর যুগ। তারপরে আরো 5,000 বছর চলে যাওয়ার পরে শুরু হয় ব্রোঞ্জ বা পিতলের যুগ। আরো হচ্ছে 1500 বছর চলে যাওয়ার পরে শুরু হয় লৌহ যুগ বা কেল্টিক যুগ। তারপরে হচ্ছে রোমরা সেখানে এসে শাসন করে, এবং তাদের পরে হচ্ছে যে এদিকে 50, এদিকে 50, 500 বছর বা 550 বছর পরে ইংল্যান্ডে আসে অ্যাঞ্জেল, স্যাক্সন এন্ড জুটস। চলো ইতিহাসটা একটু জানে নেওয়া যাক, ইতিহাসটা একটু বুঝে নেওয়া যাক। ইংল্যান্ডে শুরু হয় প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষজন এরা ছিল গুহা মানব, এরা গুহার মধ্যে বসবাস করত। এরা গাছের ছাল হচ্ছে যে কাঁচা মাংস খেত, গাছের ছাল ব্যবহার করত পোশাক হিসেবে, জীবজন্তুর চামড়া এগুলো পরিধান করার জন্য ব্যবহার করত, এবং শিকার করার জন্য এরা পাথর ব্যবহার করত। যেমন ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, পাথর, কেউ পাথর ভাঙছে, কেউ পাথর দিয়ে কোনো একটা হাতিয়ার টাইপের কিছু বানিয়েছে। তো এটা গেল প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের পরে আসে হচ্ছে আমাদের নব্য প্রস্তর যুগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটা জাতি ইংল্যান্ডে এসে বসতি স্থাপন করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়ে যায়, প্রাচীন প্রস্তর যুগ 3,000 বছর পরে আসে নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগে একটা জাতি ইংল্যান্ডে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এখানে আসে, তারা ইংল্যান্ডে আসে। তো তারা হচ্ছে যে শিকারের জন্য পাথরের পরিবর্তে তারা ব্যবহার করতো বিভিন্ন রকম ধারালো অস্ত্র, যেমন হাতুড়ি, কুঠার, ছেনি তাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এরা হচ্ছে কিছুটা আপডেটেড, ওদের থেকে কিছুটা আপডেটেড, ঠিক আছে। তো এরা কিন্তু পশুপালনও করতো। আগেররা তারা শুধু শিকার করতো, ধরতো, খাইতো, বাট এরা পশু পাখিদের হচ্ছে যে পোষ মানাইতো, ঠিক আছে। ভেড়া, শূকর, গরু, তারা এই পশুগুলো তারা পালন করতো। যত দিন যায় তারা চাষাবাদ শিখে, তারা আপডেট হয়, ঠিক আছে। তারা আদিম প্রকৃতিতেই হচ্ছে চাষাবাদ করতে থাকে। হরিণের বাঁকা শিং দিয়ে তারা মাটি চাষ করে, জুম চাষ করে, মাটির বিভিন্ন রকম হাঁড়ি পাতিল এইগুলোও তারা বানাতে শিখে, এবং কাপড়ও বানাতে শিখে। এভাবে করে সময় যায়, এবং এইভাবে করে আমাদের নব্য প্রস্তর যুগ এইটাও এক সময় শেষ হয়ে যায়। আমি চলে আসলাম, খুলে গেছে, খাচ্ছে না নাকি ঠিক আছে। তো নব্য প্রস্তর যুগ এক সময় শেষ হয়ে যায়। নব্য প্রস্তর যুগের পরে আমাদের আসে ব্রোঞ্জের যুগ বা পিতলের যুগ। এই ব্রোঞ্জ বা পিতলের যুগ বুঝতে পারতেছেন, এটা হলো খ্রিস্টপূর্ব 2000 বা 2000 BC এটা শুরু হয়। তো এখানে একদল নাবিক তারা সোনা, তামা এগুলোর খোঁজে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে এসে উপস্থিত হয়, এবং তারাই প্রথম ব্যক্তি যারা টিন আর তামা একসাথে মিক্স করে নানান রকম জিনিস উৎপাদন করতে শুরু করে। এরা ঢাল, তলোয়ার, এরা হচ্ছে কানের দুল, হাতের চুড়ি, গলার হার, বোতাম ইত্যাদি জিনিসগুলো বানাতে শুরু করে। এই লোহা এবং তামা এইগুলো একসাথে করে মিক্স করে, এই ধাতুগুলো ব্যবহার করে তারা এই জিনিসগুলো বানাতে শুরু করে, ঠিক আছে। তো এরা ওকে, তো ব্রোঞ্জের সময় চলে। আপনারা নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছেন, এই যে হাতে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এরকম তারা হচ্ছে বানাতে শুরু করে। একটা সময় এদের সময় শেষ হয়ে যায়। এবার আসে কেল্টিক যুগ বা লৌহ যুগ।
কেল্টিক যুগ বা লৌহ যুগ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে হাতের মধ্যে তারা লোহা ধরে আছে, লোহা, তো লৌহ যুগ, লোহার ব্যবহার তারা শুরু করে। তো এখানে এখানে ইংল্যান্ডের মধ্যে কেল্টগণ এরা লৌহ যুগের প্রবর্তন করেছিলেন বলে এই যুগের নামকরণ করা হয় কেল্টিক যুগ, ঠিক আছে, কেল্টিক যুগ। তো এই কেল্টিকদের এরা লোহা দিয়ে বিভিন্ন রকম তরবারি, ঢাল, অশ্বচালিত রথ, এরকম ব্যাপারগুলো তারা আবিষ্কার করতে থাকে বা বানাতে থাকে, ঠিক আছে, এরকম জিনিসগুলো তারা বানাতে থাকে। তো এই কেল্টিকদের মধ্যেই আবার শাখা ছিল অনেকগুলো, তার মধ্যে একটা শাখা ছিল গল। এই কেল্টিকদেরই একটা শাখা ছিল গল, ঠিক আছে, বুঝিয়ে ভালো মতো। কেল্টিকদের একটা শাখা ছিল গল। এরা অনেক সেকালে ছিল, আদিম ছিল। এদের রাষ্ট্র চালানোর ক্ষমতা অত বেশি ভালো ছিল না। এদেরই আরো শাখা ছিল, হচ্ছে সিমরিক। এদেরই আর একটা শাখা ছিল ব্রাইথন। ব্রাইথন থেকে হচ্ছে ব্রিটন, ভালো মতো বুঝিয়েন। ব্রাইটন থেকে হচ্ছে ব্রিটন, আর ব্রিটেন থেকে হচ্ছে ব্রিটেন, নামটা এইভাবে আসে। তো এই গল এরা বেশি আপডেটেড ছিল না, নিজেদের সাথে নিজেদের ইউনিটি ছিল না, তারা অনেক সেকেলে ছিল, কুসংস্কারাচ্ছন্ন ছিল। তো এদের থেকে আপডেটেড ছিল হচ্ছে আমাদের ব্রাইথন। তো পরবর্তীতে এরা এদেরকে গ্রাস করে ফেলে বা এদেরকে হারায় দেয়, পরাজিত করে ফেলে। এরা এখানে কিন্তু রাজত্ব করতে থাকে, ইংল্যান্ডে রাজত্ব করতে থাকে, ঠিক আছে। এখন এই যে ব্রিটনগণ বা এই যে ব্রিটেন, এই ব্রিটনগণ এরাও কিন্তু খুব বেশি আপডেটেড ছিল না। এরাও কিন্তু ধীরে ধীরে অনেকদিন যেতে যেতে এদের মধ্যে লোভ লালসা আসতে শুরু করে, কুসংস্কার আচ্ছন্ন ছিল, এদের মধ্যে ইউনিটি নষ্ট হতে থাকে। আর এই সুযোগটাই নেয় হচ্ছে আমাদের জুলিয়াস সিজার বা রোম, ঠিক আছে, রোমরা, এই রোম এবং জুলিয়াস সিজার তার সাঙ্গপাঙ্গ নিয়ে 2000 বছর পরে আবার, অর্থাৎ এর আগেও তিনি এসেছিলেন, তো সাঙ্গপাঙ্গ নিয়ে তিনি হচ্ছে ইংল্যান্ডে আক্রমণ করে দেন। এবং আক্রমণ করে এখানে যারা আগে ছিল হচ্ছে যে ব্রিটনগণ ছিল, যারা গল ছিল, কেল্টিক ছিল, এদের সবাইকে গ্রাস করে এখানে কর্তৃত্ব স্থাপন করেন রোমের মানুষজন বা জুলিয়াস সিজার। এরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ওই হচ্ছে যে ইংল্যান্ডে গিয়ে আক্রমণ করে। এই হচ্ছে জুলিয়াস সিজার, অনেক একজন সাহসী যোদ্ধা। আচ্ছা, তো এরা হচ্ছে যে এখানে পাড়ি দিয়ে ইংল্যান্ডে আসলো। এখন রোমের এরা হচ্ছে যে ইংল্যান্ডে এসে ফ্রান্স থেকে, এদিক থেকে এরা ইংল্যান্ডে এসে রাজত্ব করতেছে, ঠিক আছে। এখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে সবাই যখন এরকম অন্য দেশে ছড়িয়ে যায়, নিজের দেশ কিন্তু অনেকটা শক্তিহীনতায় ভুগতে থাকে। বাংলাদেশের যতগুলো আর্মি আছে, এই আর্মিগুলো যদি অন্য দেশে ছড়ায় ছিটায় চলে যায়, আমাদের দেশে যদি আর্মি শূন্য হয়ে যায়, পুলিশ শূন্য হয়ে যায়, তাহলে দেশে একটা অরাজকতার সৃষ্টি হবে, আরো বেশি ঝামেলা বেড়ে যাবে, পারবে না। তো এরকম হয়েছে অবস্থা। রোমরা অন্য দেশে গিয়ে লুটপাট করতেছে, ঠিক আছে, বাট তাদের নিজের দেশের মধ্যেই কিন্তু হচ্ছে যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, বা নিজেদের মধ্যে ইউনিটি থাকে না, নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, এবং স্বার্থপরতা এবং শত্রুর আক্রমণ তাদের দেশের মধ্যে কিন্তু ঝামেলা সৃষ্টি করে। তো এরা অন্য দেশকে বাদ দিয়ে তখন নিজের দেশে অনেকেই চলে যায়, এবং যারা গুটি কয়েক থেকে যায়, এই সময়ে হচ্ছে ইংল্যান্ডে অ্যাঞ্জেলস, স্যাক্সন, জুট নামে তিনটা জাতি, মেইনলি এরা হচ্ছে জলদস্যু বা ডাকাত টাইপের। এরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হচ্ছে যে ইংল্যান্ডে এসে হাজির হয় এবং তাদের কাছে রোমরা পরাজিত হয়ে চলে যায়, ঠিক আছে। তো ইংল্যান্ড এখন কার দখলে? অ্যাঞ্জেল, স্যাক্সন আর জুটসদের। অ্যাঞ্জেলস, স্যাক্সনস এন্ড জুটস এদের দখলে চলে গেল আমাদের ইংল্যান্ড। আর এই অ্যাঞ্জেল, স্যাক্সন, জুটস এরা যখন ইংল্যান্ডে কর্তৃত্ব স্থাপন করলো, ডমিনেট করা শুরু করলো, তখন এই অ্যাঞ্জেল, স্যাক্সনদের নাম অনুযায়ী এই এইজ বা পিরিয়ড বা এই সময়টার নামকরণ করা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই সময়টার নামকরণ করা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আর প্রশ্ন করতে পারে ভাই জুটস কেন বাদ গেল? কারণ জুটসরা এই তিনটা জাতির মধ্যে এরা অতটা বেশি কর্তৃত্ব খাটাইতে পারে না, বা এরা কালের হচ্ছে কবলে পড়ে ধীরে ধীরে এরা হারিয়ে যায়, অত বেশি কর্তৃত্ব ছিল না। মেইনলি অ্যাঞ্জেলস এন্ড স্যাক্সন এরা ডমিনেট বেশি করে, এই কারণে এদের নাম অনুযায়ী ওই সময়টার নামকরণ করা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড,
বা ওল্ড ইংলিশ পিরিয়ড। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে সেই 10,000 বছর পূর্ব থেকে অ্যাঞ্জেল স্যাক্সন জুটসরা যখন ইংল্যান্ডে আসলো, এই সময়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম, এবং ওই সময়টার নাম কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড হলো এই ব্যাপারটা আমি আপনাদের বোঝালাম বা দেখাইলাম। এখন অ্যাংলো স্যাক্সন এদের রাজত্বটা কিরকম ছিল এবং কেন তাদের নাম অনুযায়ী নামকরণ করা হলো এই ব্যাপারটা আরেকটু গভীরভাবে দেখা যাক। চলেন আমরা একটু গভীরে যাই। তো এই যে হচ্ছে অ্যাংলো স্যাক্সন জুটস, এরা এসে যে দখল করে নেয়, একটা ছবি দিয়েছি, অনেক লো কনফিগারেশনের একটা ছবি আসলে, আচ্ছা জাস্ট বোঝা যাইলেই হয়েছে। তো এই যে আমাদের অ্যাঞ্জেল স্যাক্সন এন্ড জুটস, এরা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল, অনেক দেবতাকে তারা বিশ্বাস করত। আমরা সপ্তাহে যে 7 দিনের নাম বলি, কখনো কি ভেবে দেখেছি এই নামগুলো কোথা থেকে আসলো? হয়তোবা ভেবেছি, বাট খুঁজে হয়তোবা পাই নাই। চলুন আজকে আমরা সেটাই দেখব। আমাদের এই যে অ্যাঞ্জেল স্যাক্সন এন্ড জুটস, এরা যে অনেকগুলো দেবদেবীতে বিশ্বাসী ছিল, তো এদের দেবদেবতার নামগুলো থেকেই বেসিক্যালি আমাদের সপ্তাহের যে ইংরেজি যে নামগুলো আছে এই নামকরণগুলো হয়, এরকমটা বলা হয়ে থাকে। এখানে অনেকগুলো সোর্স দিয়েছি, ডক্টর শীতল ঘোষ, উজ্জ্বল গোস্বামী, এবং ইন্টারনেট থেকেও কিছু আমি হচ্ছে তথ্যগুলো চেক করে এখানে যুক্ত করেছি। সানস ডে, আমাদের সূর্যের দিন, এই অনুযায়ী এই সূর্যের দিন থেকে আমাদের হয় সানডে বা রবিবার। মুনস ডে, চন্দ্রের দিন থেকে হয় মানডে। ওকে, এই দুইটা ভিন্ন বিষয়। মেইনলি আসেন আমাদের অ্যাঞ্জেল স্যাক্সন জুট, এদের হচ্ছে যে একটা অন্ধকারের দেবতা, অন্ধকারের দেবতা যার নাম হচ্ছে টুই। টুই দুই রকম বানান হচ্ছে যে প্রচলন আছে, টুই। তো এই টুই থেকে হলো টুইয়ের ডে বা অন্ধকারের দেবতার দিন, বা টুই অ্যাপোস্ট্রফি এস, টুইয়েস ডে, অর্থাৎ অন্ধকারের দেবতার দিন। অন্ধকারের দেবতার দিন এই টুই থেকে হচ্ছে টুইস ডে। ঠিক আছে, এইভাবে আমাদের টুইস ডে বা মঙ্গলবার এইটা চলে আসে। ঠিক আছে, অন্ধকার থেকে কালো, জঙ্গলে মঙ্গল বলো না, এবং অন্ধকার থেকে মঙ্গল আর কি। আচ্ছা, এরপরে হলো তাদের যুদ্ধের দেবতা যার নাম হলো ওডিন। ওডিন থেকে হলো আমাদের ওডিনস ডে, দেন হচ্ছে ওয়েডনেসডে, দেন হচ্ছে আমাদের তাদের বজ্রের দেবতা যার নাম হচ্ছে থর। এই থর এর নাম অনুযায়ী হচ্ছে থর্স ডে, এবং সেটা পরবর্তীতে হয়েছে থার্স ডে। তারপর হলো তাদের কৃষি এবং সময়ের দেবতা হলো সাটার্ন। এই সাটার্ন এর নাম অনুযায়ী সাটার্নস ডে, এবং এটা গ্র্যাজুয়ালি, যেমন আমাদের ধ্বনির পরিবর্তন দেখি না আমরা বাংলায়, এরকম ধ্বনির পরিবর্তন কিন্তু হয় উচ্চারণের সুবিধার্থে, বা হচ্ছে যে সময়ের সাথে সাথে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর হচ্ছে সাটার্নস ডে থেকে হয়েছে স্যাটারডে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সপ্তাহের 7 দিনের নামগুলো ওই অ্যাঞ্জেল স্যাক্সন এবং জুটস, এরা যে দেবদেবীতে বিশ্বাসী ছিল ওইখান থেকেই চলে এসেছে। বুঝতে পারলাম? ওকে, রেসপন্স করবেন, মনোযোগ দেন। তো তারা অ্যাঞ্জেল স্যাক্সন এন্ড জুটস, এরা ইংল্যান্ডটাকে দখল করে নিল। তো এটাকে পরিচালনা করার জন্য তারা পুরো ইংল্যান্ডটাকে 7টা রাজ্যে ভাগ করলো। যেমন বাংলাদেশে বিভাগ আছে কয়টা? 8টা। তো এই যে বিভাগে ভাগ করা হয়েছে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, তারা আপডেটেড ছিল, অর্থাৎ আগে যারা এখানে বসবাস করতো, ওই যে ব্রোঞ্জের যুগ ছিল, কেল্টিক যে ছিল, যারা এখানে নেটিভ হচ্ছে যে যারা ছিল, ওদের থেকে এরা কিছুটা আপডেটেড। ঠিক আছে, এরা 7টা রাজ্যে ভাগ করলো। একটু মনোযোগ দেন। নর্থাম্বিয়া, মার্সিয়া, ইস্ট অ্যাঙ্গলিয়া, এসেক্স, ক্যান্ট, সাসেক্স, ওয়েসেক্স। ঠিক আছে, তাহলে এই 7টা রাজ্যে তারা পুরো ইংল্যান্ডটাকে ভাগ করে ফেলে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আচ্ছা, তাহলে তাদের সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেলাম। অ্যাংলো স্যাক্সন জুটস, তাদের নাম অনুযায়ী নামকরণ করা হয়, এগুলো আমরা বুঝলাম। এবার আসেন আমরা একটু ইংল্যান্ডের ভাষা নিয়ে কথাবার্তা বলি। তাদের ভাষা কিভাবে হইলো? যেমন বাংলা ভাষার শব্দ ভান্ডারকে আমরা যদি উৎস অনুযায়ী ভাগ করি, অনেক ভাগে ভাগ করা যায়। উৎস অনুযায়ী যদি ভাগ করি, কয় ভাগে ভাগ করা যায়? 5 উৎস অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। হচ্ছে যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। ঠিক একইভাবে ইংল্যান্ডের শব্দ ভান্ডারকেও কিন্তু ক্লাসিফাই করা যায়। একটু যদি গভীরভাবে দেখেন,
ল্যাটিন ভাষা থেকে, তাদের ভাষায় শব্দ এসেছে টোটাল 28%। ল্যাটিন থেকে এসেছে 28%। দেন জার্মান থেকে এসেছে কত? 25%। কথা বলেন, একটু কথা বলেন। ফ্রান্স থেকে এসেছে কত? 28%. 28%। 8%. দেন গ্রিক থেকে এসেছে কত? 6%। দেন হচ্ছে যে সেখান থেকে নর্স থেকে এসে 6% এবং আদার জানাই যায় নাই সোর্স কই থেকে আসছে, জানা যায় নাই। তাদের নেটিভ কিছু ছিল আর কিছু জানা যায় নাই এরকম, অর্থাৎ তাদের নিজেদের শব্দ কিন্তু খুবই কম। বেশিরভাগ শব্দই ধার করে নেওয়া, বেশিরভাগ শব্দ ধার করে, দেখেন না এখানে হলো প্রায় 30 ধরেন, এদিক 25 25 50 50 আর 30 প্রায় 90 95 আর 96 বা এরকম টাইপের বেশিরভাগই তো বাইরে থেকে এসেছে, তো বাংলা ভাষার থেকে ওরা বেশি ধার করে নিয়েছে। তো এই হলো তাদের শব্দ ভান্ডার। তো দেখতে পাচ্ছেন হচ্ছে যে এখানে আমি হচ্ছে যে একটা ম্যাপ নিয়ে এসেছি, যেটা হলো যে এই যে এখান থেকে এসেছে, এখান থেকে ওল্ড জার্মান থেকে এসেছে। কি বলতেছেন? ভাইয়া এখানে ক্লিয়ার ঝাপসা দেখা যাচ্ছে, তো এই যে লাইভ লিংকটা দেওয়া যায় না। আচ্ছা সমস্যা নেই, এখন দেখেন দেখতে পাবেন পুরোপুরি। এবার আসেন ইংল্যান্ডের যে ভাষা, ইংরেজি যে ভাষা, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, এটার ভাষা বংশ কি, কই থেকে এটা আসলো? এটা হলো ইন্দো ইউরোপিয়ান। অর্থাৎ বাংলা ভাষা কোন ভাষা বংশের সদস্য? ইন্দো ইউরোপিয়ান, একই ভাষা বংশ। আচ্ছা, এখান থেকে অনেকগুলো ক্লাসিফাই হয়, যেমন ইন্ডিয়ান ভাষা, সংস্কৃত, তারপর হচ্ছে এখানে ইরানিয়ান, এমেনিয়ান, অনেকগুলো। তো ইটালিক থেকে ল্যাটিন হচ্ছে যে এটা থেকে অনেকগুলো ক্লাসিফাই হয়, স্প্যানিশ হয়, এটা থেকে হচ্ছে যে আমাদের এখানে জার্মানিক হয়, জার্মানিক থেকে এগুলো আরো ক্লাসিফাই হয়, এগুলো ক্লাসিফাই ল জার্মান হয়, ল জার্মান থেকে হচ্ছে আমাদের এখানে ও অ্যাংলো স্যাক্সন, অর্থাৎ আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা অ্যাংলো স্যাক্সন। এটা হলো আমাদের হচ্ছে তৎকালীন সময়ে ইংল্যান্ডের ভাষা, এটা আপডেট হয়ে হলো মডার্ন ইংলিশ বা প্রেজেন্ট সময়ে মডার্ন যে ভাষা, এটা মডিফাই হইতে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। এখানে বাংলা ভাষা যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই জায়গা হলো আমাদের হিন্দুস্তানি, অর্থাৎ ইন্ডিয়ার যে ভাষা, দেন হচ্ছে বেঙ্গলি, ইন্ডিয়ান অন্য ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এখান থেকেই ভাগ হয়ে আসে। ঠিক আছে, তো এখান থেকেই কিন্তু ইংরেজি ভাষার উৎপত্তি হয়। আমরা হচ্ছে যে ক্যান্তম, শতম পড়েছি, ঠিক আছে। এখানে হচ্ছে যে আমাদের গরীয় ভাষা বংশ, মাগধী, এগুলো আমরা পড়েছি, এগুলো অন্য ক্লাসে আলোচনা হয়েছে, তো সেদিকে আমাদের আলোচনার বিষয় না। আমরা অ্যাংলো স্যাক্সন বা ইংলিশ ভাষা কই থেকে আসলো, কিভাবে হলো, সেটা এক নজরে জাস্ট একটু দেখার চেষ্টা করলাম। ওকে, সামনে এগোনো যাক। অনেক হলো তাদের ইতিহাস সম্পর্কে জানা, অর্থাৎ ওই সময় বা অ্যাংলো স্যাক্সনরা কিরকম ছিল। তারা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল, তারা হচ্ছে জলদস্যু টাইপের, ডাকাত টাইপের মানুষজন ছিল, অনেক বেশি সাহসী ছিল, তারা একটু চালাক প্রকৃতিরও ছিল, তারা অনেক শক্তিশালী ছিল, তারা ইংল্যান্ডকে 7টা রাজ্যে ভাগ করেছিল, তাদের ভাষা কিরকম ছিল আমরা ধারণা পেলাম। ওকে, আমাদের মেইন টার্গেট কিন্তু শুধু ওদের সম্পর্কে জানা নয়, আমাদের মেইন টার্গেট, মেইন জায়গা যেটা হলো সেটা হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সাহিত্যটা সম্পর্কে জানা। সাহিত্য জানতে গেলে মানুষজনের ইতিহাস জানতে হবে। আমরা ইতিহাসটা জেনেছি, এবার সাহিত্যের ইতিহাসে চলে যাই। ওই সময় সাহিত্যকর্মগুলো কিরকম ছিল বা ওই সময় সাহিত্যকর্মের বৈশিষ্ট্য কিরকম ছিল। মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। লিটারেরি ফিচার্স অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। অ্যানোনিমাস ওয়ার্ড, অ্যানোনিমাস মিন্স বেনামি বা নামহীন কার্যক্রম, অর্থাৎ নাম ছাড়া অনেকেই অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন। অর্থাৎ বেনামি লিখা, একটা চিঠি লিখেছেন, কে লিখেছেন জানা নাই, একটা গল্প লিখেছেন, কে লিখেছেন তার নাম দেওয়া নাই, এই টাইপের নামহীন অনেক লেখা আমরা ওই সময়ে লক্ষ্য করি। তো ওই সময়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যানোনিমাস ওয়ার্ড। দেন হচ্ছে স্ট্রং বিলিভ ইন ফেইথ ইজ রিফ্লেক্টেড, অর্থাৎ ওই সময় যে সাহিত্যকর্মগুলো আমরা লক্ষ্য করব, ওই সাহিত্যকর্মগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখব যে ভাগ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ভাগ্যকে এমনভাবে প্রেজেন্ট করা হবে যেন ভাগ্যই হলো সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা, ভাগ্যই সবকিছু নিয়ন্ত্রণ করে, মানুষ হচ্ছে ভাগ্যের কাছে একটা নিছক খেলনা ছাড়া আর অন্য কিচ্ছু নয়। এই মিউট করে নেন। তাহলে ভাগ্যের প্রতি মানুষের চরম একটা বিশ্বাস, ভাগ্যের প্রতি মানুষের একটা চরম আস্থা,
এবং ভাগ্যকে এখানে একটা অনেকটা ক্যারেক্টার টাইপের হিসেবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে ওই সময়ের সাহিত্য কর্মগুলোতে। দেন রোমান্টিক লাভ ইজ অ্যাবসেন্ট। ভাই ওই সময়ে যে সাহিত্য কর্মগুলো হয়েছে ওই সাহিত্য কর্মগুলোতে রোমান্টিক ভালোবাসা এই ব্যাপারটা একদমই নাই। এখানে আপনারা কিছুটা নিরাশ হইতেই পারেন, বাট এটা অ্যাবসেন্ট, কিচ্ছু করার নাই। আচ্ছা, ইভিল ইজ সিম্বলাইজড বাই মনস্টার্স। ওই সময়ে খারাপ বা শয়তান বা হচ্ছে যে এই টাইপের বিষয়গুলোকে দৈত্য আকারে প্রেজেন্ট করা হতো, মনস্টার টাইপের কোনো ক্যারেক্টার বা কোনো কিছু দ্বারা প্রেজেন্ট করা হতো। ওই সময় সাহিত্যকর্মগুলোর মধ্যে আমরা সি অ্যাডভেঞ্চার, সমুদ্র ভ্রমণ, হচ্ছে যে স্যাভেজারি বা বর্বরতা এন্ড হিরোইক অ্যাক্টিভিটিস এইগুলো দেখতে পাই। হিরোইক ডেটস, একজন হিরো, সে বিশাল বড় হিরো, সে অনেকগুলো দৈত্য, দানব, রাক্ষস সব কিছুকে হারাই ফেলতে পারে। এত বড় হিরো আমরা লক্ষ্য করি ওই সময়ের সাহিত্য কর্মগুলোর মধ্যে। কে কথা বলে? ফারিয়া কি ব্যাপার, মিউট করে নেন। আচ্ছা, দেন আমরা হিরোইক ডেটস বা হিরোদের ভূমিকা কিন্তু এই জায়গায় চমৎকার ভাবে লক্ষ্য করব। আবার একটু রিভাইজ করে নেওয়া যাক, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। বেনামি লেখা, কে লিখছে, নাম লেখা নাই। দেন হচ্ছে যে ভাগ্যের প্রতি খুবই গভীর একটা বিশ্বাস, স্ট্রং বিলিভ ইজ রিফ্লেক্টেড। দেন হচ্ছে রোমান্টিক ভালোবাসা, রোমান্টিক লাভ ইজ অ্যাবসেন্ট, এটা নাই। দেন হচ্ছে ইভিল যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে মনস্টার টাইপের ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেন সি অ্যাডভেঞ্চার, দেন হচ্ছে হিরোইক অ্যাক্টিভিটিস, এই ব্যাপারগুলোকে এখানে হাইলাইট করা হয়েছে। এবং এইগুলো আমরা ওই সময়ের সাহিত্যকর্ম বা ওই সময়ের যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলোর মধ্যে লক্ষ্য করি। ঠিক আছে, তো ওই সময়ের সাহিত্যকর্মগুলো সম্পর্কে একটু জানা যাক। এইখান থেকে আপনারা চাকরির পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাবেন। বিশেষ করে এটা থেকে প্রশ্ন প্রায় সময়ে পরীক্ষায় এসে থাকে, আমি বলে দিচ্ছি কিন্তু। অর্থাৎ একটা জিনিস একবার পড়বে একবারে সবকিছু কভার হয়ে যাবে। একবার পড়বে একাডেমিক ক্ষেত্রে গা ছাড়া ভাবে কোনো মতো পড়লাম, পরে আবার ওই জিনিস পড়তে আসলাম, না ঝামেলা। একবারই পড়বো, গোছানো ভাবে সবকিছু জানা হয়ে যাবে, সব ক্ষেত্রেই কাজে লাগবে। ঠিক আছে, তো বিয়োল ভাই এই ক্লাসটা মনে হয় দ্বিতীয়বার হচ্ছে আবার। বিয়োল was one of the first long poem in English. এটা ইংরেজির সর্বপ্রথম সবথেকে বড় বা ইপিক টাইপের একটা কবিতা, প্রথম কবিতা বিয়োল। ইংরেজি সাহিত্যের প্রথম কবিতা বিয়োল। বাংলা সাহিত্যের আদি নিদর্শন, চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি কবি, শেষ, লুইপা। অপশন দিলে মেবি পার। লুইপা কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চি এ পৈছা কাল, এটা চর্যাপদের প্রথম পদ, প্রথম কবিতা, এটা লিখেছেন লুইপা। ওকে, আচ্ছা, ইট ওয়াজ রিটেন অ্যানোনিমাসলি, এটা বেনামে লেখা হয়েছে, কে লিখেছেন জানা নাই, জানা যায় নাই। ওকে, ইট কনসিস্ট অফ 3200 লাইন্স, 3200 লাইন আছে এটার মধ্যে, এবং এটা দুইটা পার্টে বিভক্ত। আই রিপিট, এটা দুইটা পার্টে বিভক্ত। ঠিক আছে, এবং এটার স্টাইলটা হচ্ছে একটা ইপিক স্টাইলের, মহাকাব্য স্টাইলের, যেহেতু 3200 লাইন অনেক বড়। জি, প্রশ্ন করেন। 3182 লাইন পড়ছিলাম। ওই যে বই থেকে বইয়ে পার্থক্য হয়। ঠিক আছে, বেশিরভাগ বইয়ে 3200 লাইন বলা আছে, বই থেকে বইয়ে লাইন সংখ্যা টুকটাক কিছু পাতা ছিঁড়ে গেছে, কিছু পাতা হারায় গেছে, তো বইগুলোতে এক এক জায়গায় একটু লাইন সংখ্যা এদিক সেদিক হয়। ঠিক আছে, এটা খুবই বড় কোনো বিষয় নয়। আমি একটু আগে বলতেছিলাম যে লিটারেরি এইজের টাইমগুলো একটু এদিক সেদিক হয়। ঠিক আছে, কেন হয় তাও বলেছি। আচ্ছা, দ্য ফার্স্ট পার্ট ডিলস উইথ হিরোস ফাইট উইথ গ্র্যান্ডাল। প্রথম অংশটা হলো গ্র্যান্ডালের সাথে যুদ্ধ, এবং দ্বিতীয়টা হলো ডিলস উইথ হিরোইক ফাইট উইথ ড্রাগন, ড্রাগনের সাথে যুদ্ধ। অর্থাৎ হিরোর দুইটা যুদ্ধ হয়, একবার হলো গ্র্যান্ডারের সাথে, একবার হলো ড্রাগনের সাথে। আচ্ছা, আমরা একটু গল্পটা যদি দেখি, যেখানে আমরা দেখবো রদগার একটা প্রাসাদ নির্মাণ করেন, যেই প্রাসাদ নির্মাণ করে সেখানে খুব সুখে শান্তিতে তিনি সময় কাটাতে পারেন না, কারণ গ্র্যান্ডাল নামে এক রাক্ষস প্রায় এসে তার রাজ্যের সভাসদদের নিয়ে ধরে ধরে চলে যায়, তাদের খেয়ে ফেলে, তাদের হত্যা করে। ঠিক আছে, এমন একটা অবস্থায় আমাদের রদগার তিনি খুবই অসহায় হয়ে পড়েন, তিনি সহযোগিতা চান অনেকের কাছেই, কেউ এগিয়ে আসে না। এগিয়ে আসে আমাদের বিয়ল এসে এই যে আমাদের রাক্ষস গ্র্যান্ডাল, এই গ্র্যান্ডালকে হত্যা করতে তিনি সক্ষম হন। গ্র্যান্ডালকে তিনি আক্রমণ করেন, এবং গ্র্যান্ডাল
গ্রেন্ডারের সাথে যুদ্ধ হতে হতে তার একটা বাহু আমাদের বিওল্ফ তিনি ছিঁড়ে ফেলতে সক্ষম হন, একটা বাহু এটা তিনি ছিঁড়ে ফেলতে বা কেটে ফেলতে সক্ষম হন, ছিঁড়ে ফেলেন, ঠিক আছে। তো তিনি পালায়ে যান এবং গুহার মধ্যে তিনি গিয়ে সেখানে তিনি মারা যান। তো গ্রেন্ডাল এই রাক্ষসটা মারা যায়, ঠিক আছে। এবার হয় কি তার ছেলে অর্থাৎ গ্রেন্ডাল যখন মারা যায় তার মা রাক্ষসী সে অনেক ক্ষেপে যায়, সে এসে বিওল্ফের সাথে হচ্ছে তারও যুদ্ধ হয় এবং হচ্ছে যে সে রাক্ষসীকে অর্থাৎ গ্রেন্ডালের মাকেও কিন্তু হত্যা করতে সক্ষম হন। এটা হলো প্রথম অংশের গল্প। দ্বিতীয় অংশের ক্ষেত্রে এটা হলো প্রায় 50 বছর পরের ঘটনা, অর্থাৎ প্রথম যখন গ্রেন্ডালের সাথে যুদ্ধ হচ্ছে এটা 50 বছর আগের ঘটনা। পরের ঘটনাটা সেকেন্ড পার্ট যেটা, এটা 50 বছর পরের ঘটনা, ঠিক আছে। 50 বছর পরে বিওল্ফের নিজের রাজা, সে এখন রাজা, সে হলো গিট জাতির রাজা, বিওল্ফ, সে এখন নিজে রাজা 50 বছর পর, অনেকটা বয়স হয়ে গিয়েছে। তো ওর রাজ্যে হঠাৎ করে একটা ড্রাগন হচ্ছে খুবই আক্রমণ করা শুরু করে, ঠিক আছে, একটা ড্রাগন। তো এই ড্রাগনটা প্রতিহত করা বা এর সামনাসামনি হওয়ার সাহস কারোই হচ্ছিল না। এমন সময় তার রাজ্যকে বাঁচানোর জন্য বিওল্ফ বৃদ্ধ বয়সেই এই ড্রাগনের সাথে যুদ্ধ করে সে হচ্ছে যে ড্রাগনটাকে হত্যা করতে সক্ষম হয়, বাট নিজেও আহত হয় এবং পরবর্তীতে বিওল্ফ সেও মারা যায়। এটা হলো ওই সময়ের একটা সাহিত্যকর্ম। কি দেখলাম আমরা, যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এটা বেনামে লেখা হয়েছে, কে লিখছে জানা যায় নাই, মিলে গেছে। হিরোইক ডিডস, বিওল্ফ ছোটখাটো কোনো হিরো নয়, সে রাক্ষসের মা, রাক্ষসের বংশকে শেষ করে দিচ্ছে, ড্রাগনকে সে শেষ করে দিচ্ছে, অনেক পাওয়ারফুল, ঠিক আছে। ভাগ্যকে এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়, ওই সময় সাহিত্যকর্ম আমরা পাই। তো হিরোইক ডিডস আমরা এখানে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই হলো বিওল্ফ। আচ্ছা, এছাড়াও ওই সময় আরো কিছু লেখা যেগুলো বেনামে লেখা হয়েছে, যেমন বিওল্ফ তো আছেই, সাথে হচ্ছে উইটসিট, ডিওয়ার্স লেমেন্ট, দ্য ওয়াইফস কমপ্লেন্ট, দ্য সিফারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়ান্ডারার, এগুলো হলো ওই সময়ের সাহিত্যকর্ম যেগুলো বেনামে লেখা হয়েছে, অ্যানোনিমাসলি রিটেন, কে লিখছে আমরা জানি না, ঠিক আছে। এবার আসেন জানা যায় কিছু কবি, যেমন হচ্ছে ক্যাডমন, ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু করে। ক্যাডমন হচ্ছে আমাদের 7ম শতাব্দীর একজন কবি, যার জন্ম হয়েছিল 637 সালে, মৃত্যু হয়েছিল 735 সালে। জাস্ট একটু মনে রাখার চেষ্টা করেন, তাকে বলা হয়, এই লাইনটা মনে রাখার চেষ্টা করেন, আর্লিয়েস্ট পোয়েট, ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম জানাশোনা কবি বা আর্লিয়েস্ট কবি হলো তিনি। তার আগে তো নাম ছিল না কোনো কবির, ঠিক আছে। অ্যাংলো স্যাক্সন যুগে তাকে মিল্টন বলা হয়, তাকে ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং বলা হয়। তাহলে আমরা যেমন লুইপা হচ্ছে যে কান্নপা এগুলো বলি, তো ক্যাডমনের আগে কিন্তু কোনো নাম আমরা জানতে পারি না। তাহলে প্রথম নাম হচ্ছে আমাদের ক্যাডমন, এই ক্যাডমন। আচ্ছা, তাহলে তাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন। তার গ্রন্থের মধ্যে সব থেকে বেশি প্রসিদ্ধ হলো হিস্ট্রিয়া জেনেডিস অ্যাংলোরাম। তিনি প্রায় 40টির মতো গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে বিখ্যাত হলো জেনেসিস, এক্সোডাস, জুডিথ, হাইম অফ কিডমন, প্যারাফ্রেস, ঠিক আছে। তো ওনার জীবন সম্পর্কে বিশেষ একটা রহস্য প্রচলিত আছে, যে ওদের ওইখানে সরাইখানায় গল্প বলতে হইতো সবাইকে, ঠিক আছে। তো উনি কোনো গান বলতে হইতো, তো ওনার গানের গলা অত বেশি ভালো না। একদিন তিনি ঘুমায় যান, ঘুমের মধ্যে হচ্ছে যে দেবতা এসে তাকে গান শেখায় দেয়, পরবর্তীতে তিনি গান বা কবিতা লিখতে পারেন এবং এভাবেই তিনি কিন্তু শিখে যান। তার কোনো অক্ষর জ্ঞানও ছিল না, একটা রহস্য, একটা মিস্ট্রি, একটা মিথ আসলে, ঠিক আছে। তো হলো কিডমন, এবার আসেন সাইন্ট ভেনারেবল বেডে। আচ্ছা, লেখাটা মনে হয় বোঝা যাইতেছে না, ভাইয়া বোর্ডও তো সম্পূর্ণ দেখা যায় না। যায় না? কি বলেন? জি ভাইয়া, সম্পূর্ণ বোর্ডটা তো দেখতে পাচ্ছি না। অর্ধেকটা দেখতে পাচ্ছেন? যে দেখা যায় লাইভে তো পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, সাইন্ট ভার্নাবল ভ্যাডে, এটাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং এন্ড ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ব্যাডেকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ লার্নিং এন্ড ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ইনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন। দেন এরপরে হলো আমাদের ক্যানেউলফ, এনাকে বলা হয় হি ইজ কল্ড দ্য অথর অফ খ্রিস্ট,
হি ইজ কল্ড দ্য অথর অফ ক্রিস্ট। এনার গুরুত্বপূর্ণ লেখাগুলো হচ্ছে ক্রিস্ট, জুলাইনা, এলেনি, দ্য ফেট অফ অ্যাপোস্টেলস, এবং গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে ডিসেন্ট ইনটু হেল, গুড লাক, অ্যান্ড্রেস অ্যান্ড ফরেক্স। এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ লেখা। ঠিক আছে, এরপর হলো কিং আলফ্রেড দ্য গ্রেট। আমরা আলোচনা শেষের দিকে এসে গেছি প্রায়। কিং আলফ্রেড দ্য গ্রেট, ইনাকে বলা হয় হি ওয়াজ দ্য কিং অফ ওয়েজেক্স। আমরা ওই যে 7টা রাজ্য দেখেছিলাম, নিচের দিকে শেষের দিকে যে রাজ্যটা ওয়েজেক্স, এই ওয়েজেক্সের রাজা ছিল আমাদের কিং আলফ্রেড। ঠিক আছে, হি রেইনড ওভার ইংল্যান্ড ফ্রম ইংল্যান্ড, আচ্ছা দুইবার লিখে ফেলেছি, টাইপিং মিস্টেক, সরি, ফ্রম 1871 টু 901। আচ্ছা, এই সময় তিনি রাজত্ব করেছেন বা রাজা ছিলেন। ঠিক আছে, তিনি হচ্ছেন একজন গ্রেট প্রোজ রাইটার। তার আগে যে লেখাগুলো দেখলাম এগুলো সব কিন্তু কবিতা, ছন্দ আকারে, কবিতা আকারে, বাট এইবার ইনি লিখতেছেন হচ্ছে একটা প্রোজ বা গদ্য আকারে। ঠিক আছে, আচ্ছা, তাকে বলা হয় হি ওয়াজ সামটাইমস রিগার্ডেড দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তাহলে ইংলিশ প্রোজের ফাউন্ডার হিসেবে তাকে কনসিডার করা হয়। ওকে, দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল, এইটা তিনি লিখেছেন, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনদের যে জীবনধারা, জীবনের যে গল্পগুলো, এই ধারাবাহিক ব্যাপারগুলো তিনি একসাথে জিস্ট ফাইল আকারে প্রকাশ করেন। ঠিক আছে, তো এই হচ্ছে তার গুরুত্বপূর্ণ লেখা অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। বলেন কতটুকু বুঝতে পারলাম? অনেক সুন্দর বুঝাইছেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। বাকিরা বুঝুন নাই? জি ভাই, অনেক ভালোভাবে বুঝতে পারছি, অনেক সহজ করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপনি। আচ্ছা, ভাইয়া বাকি ক্লাসগুলো হচ্ছে যেন আমরা করতে পারি। আচ্ছা, পারবেন। আর বাকিদের কি খবর? ক্লাসটা কি রেকর্ড থাকবে? জি, রেকর্ড আছে, রেকর্ড থাকবে, রেকর্ড আছে। আচ্ছা, কতটুকু বুঝলাম চলো একটা পরীক্ষা দেওয়া যাক। একটা পরীক্ষা দিয়ে দেই আমরা, সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্ন পরীক্ষা দিয়ে দেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফার্স্ট লং ইংলিশ? আচ্ছা, এটা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি, হয়তো ঝাপসা দেখবেন, সমস্যা নেই, একটু বোঝা গেলেই হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ? ইংলিশের প্রথম লং কবিতা কোনটা? যারা লাইভে আছেন কমেন্ট করেন। ওকে, তাহলে এটা আমরা পারতেছি, বিয়ল। দেন আসেন, হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট? এক্স্যাক্টলি, ভেরি গুড, পড়ানো সার্থক। হুইচ ইজ দ্য ফার্স্ট ইপি? ওয়াও, ভেরি গুড। Who wrote Beowulf? Beowulf ক্যাটমন লিখেছেন, তাই না? তাইলে আন্দাজে কথা বলেন কেন? অপশন না দেখতেই একটা মায়েরও মাটিতে পড়বে না। হ্যাঁ, ইংল্যান্ডের নেপালের রাজধানী ভুটান, হ্যাঁ, এরকম হয়েছে অবস্থা। অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি। আচ্ছা, এখানে হচ্ছে যে কোন ব্যাপারটা গুরুত্ব পাইছে, এটা হলো খ্রিস্টানিটি। ওকে, আর আচ্ছা, হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট? কে ছিল? কে আর্লিয়েস্ট ইংলিশ পোয়েট? ক্যাটমন নাকি চসার নাকি ভান্ডারবল বেডে নাকি ক্যানেউল? বলেন। ক্যানেউল? চসারের নাম আমরা এখনো পড়িনি, ভেবে বলেন। এক্স্যাক্টলি, ক্যাটমন। বললাম না যে শুরুতে তার নামে জানা যায়, তিনি নাম দিয়ে প্রথম লেখা শুরু করেন, এটা হলো ক্যাটমন। আচ্ছা, তাহলে আমরা চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে বা আসবে
এগুলো আমরা কিন্তু এখন পারছি। অর্থাৎ এতক্ষণ যে কষ্ট করলাম এটা সার্থক, আপনারা সবগুলো উত্তরই কিন্তু সুন্দরভাবে দিতে পেরেছেন, ঠিক আছে? তো এটা আমাদের সার্থকতা। এবার আসেন আমাদের এখান থেকে কিছু প্রশ্ন একাডেমিক লাইফের ক্ষেত্রে আসবে বা এসে থাকে, এইগুলো একটু দেখার চেষ্টা করি। হোয়াট পিকচার ইন দ্য অ্যাংলো স্যাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিওলফ? বিওলফে অ্যাংলো স্যাক্সনের যে জীবনধারা কিরকম পাইছেন আপনি, এটা আলোচনা করতে বলা হয়েছে। দেন রাইট আ শর্ট নোট অন বিওলফ, বিওলফ সম্পর্কে শর্ট নোট লিখতে বলা হয়েছে। হোয়াট কোয়ালিটিস অফ অ্যান ইপিক ডু ইউ ফাইন্ড ইন বিওলফ? বিওলফের মধ্যে ইপিক বা মহাকাব্যের কোন বৈশিষ্ট্যগুলো আপনি খুঁজে পান, এটা লিখতে বলা হয়েছে। Then what do you know about King Alfred? Typing mistake, sorry. King Alfred সম্পর্কে আপনি কি জানেন, এটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। Then describe the Anglo-Saxon Chronicle. Anglo-Saxon Chronicle সম্পর্কে কি জানেন, এটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো এই প্রশ্নগুলো বিভিন্ন বছরে পরীক্ষায় এসেছে আর কি। তো এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আজকে মাত্র হলো আমরা অ্যাংলো স্যাক্সন সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ডেতে আমরা কিং আলফ্রেড সম্পর্কে অনেক বেশি বিস্তারিত আলোচনা করব। আমরা প্রশ্নগুলোর ক্ষেত্রে এই বিওল, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল, এই প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমাদের এ পর্যন্তই থাকবে আলোচনা। যতটুকু আলোচনা করলাম প্রথম থেকে আমরা যদি একটু রিভিশন দিয়ে নেই, মনে করে নেওয়ার চেষ্টা করি, দেখি কতটুকু মনে থাকে। প্রথমে আমরা আলোচনা করলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই লিটারেচার টার্মটা নিয়ে আলোচনা করলাম। কোনো কিছু সোজা সাপটা বলা বা সহজ কথা, এগুলোকে আমরা সাহিত্য বলবো না। সাহিত্যের মধ্যে থাকবে ক্রিয়েটিভিটি, সাহিত্যের মধ্যে থাকবে বিউটি, সাহিত্যের মধ্যে থাকবে আর্টিস্টিক ডিভাইস, সাহিত্যের মধ্যে থাকবে হিউম্যান এক্সপিরিয়েন্স, সাহিত্যের মধ্যে থাকবে হাই ইমাজিনেশন। এরকম যদি কোনো লেখার মধ্যে থাকে তখন সেই লেখাটাকে আমরা বলবো সাহিত্য, ঠিক আছে? তো সাহিত্য পড়লাম। দেন আমরা হচ্ছে ইংরেজদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমরা হচ্ছে যে ইংল্যান্ড সম্পর্কে একটু তথ্য নেওয়ার চেষ্টা করলাম যে ইংল্যান্ডটা আসলে পৃথিবীর কোন দিকে অবস্থিত, বাংলাদেশ থেকে ইংল্যান্ডটা কোন দিকে, ইংল্যান্ডের আশেপাশে কোন দেশগুলো আছে, আশেপাশে কোন সমুদ্র আছে, কি আছে, আমরা এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করলাম। আমরা একটা ভিডিও দেখলাম, সেখানে অনেক কিছু জানতে পারলাম আরো বিস্তারিত। আমরা মিউজিয়াম দেখেছি, আমরা অক্সফোর্ড দেখেছি, ক্যামব্রিজ দেখেছি, আমরা অনেক কালো কালারের গাড়ি দেখেছি, আমরা লাল টেলিফোন বক্স দেখেছি, আমরা মিউজিয়াম দেখেছি, অনেক কিছু দেখেছি। ওকে, আমরা চা দেখেছি, খাবার দেখেছি, মাছ দেখেছি, আমাদের ক্ষুধাও পেয়েছে, বাট তারপরে আমরা কিন্তু ক্লাস কন্টিনিউ করেছি, উঠে চলে যাই নাই, খাইতেও বসে নাই। তারপরে আমরা জানলাম যে ইংরেজদের ইতিহাস আলোচনা করতে গিয়ে আমরা 10,000 অথবা আজকে থেকে 12,000 বছর পূর্বে ফিরে গেলাম। সেখানে শুরু হলো প্রাচীন প্রস্তর যুগ, আলোচনা করলাম। আমরা তারপরে পেলাম নব্য প্রস্তর যুগ, তারপরে পেলাম ব্রোঞ্জের যুগ বা পিতলের যুগ, তারপরে পেলাম কেল্টিক যুগ। কেল্টিকদের পরে আসলো রোমরা 55 বিসিতে, রোমদের পরে আসলো অ্যাঞ্জেল স্যাক্সন জুর্সরা এসে তারা সেখানে ডমিনেট করা শুরু করলো। অ্যাঞ্জেল স্যাক্সন জুর্স তারা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল। এই দেবদেবতার নাম অনুসারে এই বর্তমান সময়ে ইংরেজি 7 দিনের যে নাম, এই নামকরণ করা হয়। দেন তারা জানলাম যে এই ইংল্যান্ডটাকে 7টা রাজ্যে ভাগ করেছিল, তারা এটাকে পরিচালনা করতেছিল, ঠিক আছে? তারপরে আমরা জানলাম ইংল্যান্ডের ভাষা সম্পর্কে, যে কোন জায়গা থেকে কত % ভাষা এসেছে। তারপরে আমরা দেখলাম যে ইংল্যান্ডের ভাষা বংশ আসলে কোনটা, ঠিক আছে? তো আমরা এটা আলোচনা করতে গিয়ে দেখলাম যে বাংলা আসলে মোটামুটি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে, একটা সাব ক্লাস থেকে এদিক থেকে এদিকে, দেন ইংরেজি থেকে অ্যাংলো স্যাক্সন, দেন হচ্ছে মডার্ন ইংলিশ। এরপরে আমরা আলোচনা করলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে। ওই সময়ে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডে সাহিত্য কর্মগুলোর ফিচার কিরকম ছিল, বৈশিষ্ট্য কিরকম ছিল, আমরা আলোচনা করলাম। সেটা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে ওই সময়ে বেশিরভাগ লেখা ছিল বেনামে, অ্যানোনিমিয়াস ওয়ার্ক ওই সময় হয়। ওই সময় আমরা দেখলাম যে রোমান্টিক লাভ এটা অ্যাবসেন্ট ছিল। ওই সময় সাহিত্য কর্মগুলোর মধ্যে হিরোইক ডিডস, সি অ্যাডভেঞ্চার, এই ব্যাপারগুলোকে খুব বেশি হাইলাইট করা হয়। ইভিল কোনো কার্যক্রম, শয়তান, এদেরকে মনস্টার টাইপের ফিগার হিসেবে প্রেজেন্ট করা হয়, এবং ভাগ্যকে এখানে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম। তারপরে আমরা আলোচনা করলাম বিওল হচ্ছে প্রথম ইংরেজি কবিতা যেটা হচ্ছে যে পাওয়া যায়। তো এখানে 3200 লাইনের মতো লাইন আছে। এটা কে লিখেছেন জানা যায় না। এটা একটা ইপিক কবিতার মতো স্টাইলে লেখা হয়েছে। এটা 2টা ভাগ আছে। প্রথম পার্টে হচ্ছে যে গ্যান্ডেলের সাথে যুদ্ধ করে বিওল, দ্বিতীয় পার্টে হচ্ছে ড্রাগনের সাথে যুদ্ধ করে। আমরা গল্পটাও জানলাম, কবিতার যে মেইন প্লট এইটুকু জানার চেষ্টা করলাম। তারপরে আমরা পেলাম কিডমন সম্পর্কে আলোচনা করলাম, তার সাহিত্যকর্মগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পেলাম ক্যানন সম্পর্কে আলোচনা করলাম, ব্যাদের সম্পর্কে আলোচনা করলাম। দেন আমরা আলোচনা করলাম কিং আলফ্রেড দ্য গ্রেট সম্পর্কে।
এবং তারপরে আমরা একটা ছোট্ট পরীক্ষা দিলাম, পরীক্ষা আমরা মোটামুটি ভালোই পারছিলাম, এবং একাডেমিক কোন প্রশ্নগুলো আসবে আমরা এই ব্যাপারটাও কিন্তু দেখার চেষ্টা করলাম, এবং আশা করছি এগুলো আমরা পারবো। এখন বলেন, যতটুকু আলোচনা আজকে করলাম এই পুরো ব্যাপারটা আমরা শান্তিমতো বুঝতে পেরেছি নাকি পারি নাই? কেমন লাগলো আপনাদের আলোচনা? অনেক ভালো লাগছে ভাইয়া। ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, তো অনেক সময় হয়ে গেছে, অলমোস্ট প্রায় দুই ঘন্টার কাছাকাছি। যদি আপনাদের ভালো লাগে তাহলেই ভালো, যদি বুঝতে পারেন তাহলে আমার কষ্ট সার্থকতা পাবে। আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে আমাদের যে ক্লাসিফাই এইজগুলো যে ভাগ দেখলাম, এগুলো কিসের ভিত্তিতে নামকরণ করা হয় সেটা লিখবেন, এবং কোন সময়টাকে কোন পিরিয়ড বলা হয়, কোন এইজ বলা হয় এইটা লিখবেন। তারপরে আপনারা লিখবেন আমাদের বিওর সম্পর্কে যতটুকু তথ্য দিয়েছি বা রাইটারগুলো সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছি, এবং অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে হচ্ছে যে ফিচার যে আছে ওই সময় সাহিত্যকর্মের যে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো আপনারা লিখবেন। তাহলে হোমওয়ার্কটা একটু সাজায় নেন, হচ্ছে যে টাইম স্পেন্ডটা লিখবেন। সাথে আরো ভালো হয় যদি ভাষা বংশটা লিখেন, ইন্দো ইউরোপীয় থেকে অ্যাংলো স্যাক্সন, দেন হচ্ছে মডার্ন ইংলিশ কিভাবে আসলো, এটাও যদি লিখে ফেলেন খুবই বেটার হয়। এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা থাকবে হোমওয়ার্ক, এটা অবশ্যই করতে হবে। হেসে খেলেই করতে পারবেন, মজার সাথেই করতে পারবেন, আশা করছি এনজয় করবেন পুরো ব্যাপারগুলো। নেক্সট ক্লাসগুলোর মধ্যে আরও এক্সাইটিং ব্যাপার আছে, আমরা অনেক গভীরে যাব, অনেক কিছু দেখব। মাল্টিমিডিয়া ক্লাস যেহেতু অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ থাকবে, আমরা এক্সপ্লোর করব, দেখবো ইনশাল্লাহ। তো পরের ক্লাসগুলোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আজকে আর আলোচনা বাড়াবো না, এখানে শেষ করব। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, এতক্ষণ বক করলাম, অনেক কথা বলছি, যদি কোনো ভুল হয়ে যায় কথা স্লিপ অফ টাঙ্গের মধ্যে, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট ইনফরমেশনের ক্ষেত্রে আশা করছি কোনো ভুল হবে না, কারণ আমি এই সোর্স ছাড়া ভুলভাল তথ্য দেই না, এই জায়গাটা আমি খুবই সতর্ক থাকি। বাট তারপরে উচ্চারণের ক্ষেত্রে যদি কোনো ভুল থেকে থাকে বা কোনো জায়গায় কোনো ভুল হয়ে যায়, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ওভারঅল আপনারা কতটা এনজয় করলেন, কতটুকু বুঝতে পারলেন, বা কোন জায়গাটা খারাপ লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে, এই ব্যাপারগুলো নিয়ে ছোট্ট 1-2 লাইন যদি আপনারা একটু গ্রুপে লিখতেন, একটা রিভিউ পোস্ট দিতেন, খুবই খুবই ভালো হতো ব্যাপারটা। তো আপনারা কি রিভিউ পোস্ট দিবেন? ভাইয়া অবশ্যই রিভিউ পোস্ট দিব, এই জন্য আপনার আগে স্ক্রিনশট করে নিচ্ছি। ওরে সর্বনাশ। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো, আমি জাস্ট লেকচার শেষ করেই আমি বসে যাব ফোন হাতে নিয়ে, দেখবো আপনারা কে কি লিখছেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, আর আলোচনা বাড়াবো না। আপনাদের ধৈর্য আসলে অনেক বেশি, অনেকে পরীক্ষা দিয়ে এসেই আলোচনায় বসে গেছেন। আজকে যদি এনজয় করার কথা, তো আপনারা হচ্ছে যে ক্লাসে বসে গেছেন, এটা চমৎকার একটা ব্যাপার। এবং অন্য যারা আছেন, অন্য ইয়ারের যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শেষ করছি আজকে, দেখা হচ্ছে নেক্সট কোনো আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, পড়াশোনার মধ্যে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।